দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। তো আমি শুরু করছি আজকের কার্যক্রম। আমাদের আজকের স্পিকার ডক্টর দেবাশিস সরকার। উনি জিয়াগঞ্জ মুর্শিদাবাদ জেলার রানী ধন্যাকুমারী কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। দেবাশিস সরকার ওনার ইউজি এবং পিজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইতিহাস উনি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে। তারপর উনি এমফিল এবং পিএইচডি করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। উনি একজন স্বনামধন্য অধ্যাপক এবং স্বনামধন্য গবেষক, কারণ ওনার গবেষণার বিষয় হচ্ছে মেডিকেল হিস্ট্রি। তো মেডিকেল হিস্ট্রি মানে চিকিৎসার ইতিহাস নিয়ে উনি গবেষণা করেছেন। ওনার এমফিল এবং পিএইচডি দুটোই মেডিকেল হিস্ট্রির ওপরে। এবং উনি আরেকটা বড় পরিচয় দেবাশিস সরকার সম্পর্কে, দেবাশিস সরকার হচ্ছে আমাদের কলেজের প্রাক্তন অধ্যাপক। আমি যখন 2010 সালে জয়েন করি তখন উনি বিভাগে ছিলেন। উনি আমাদের খুব কাছের মানুষ। আর ব্যক্তিগত স্তরে আমার সঙ্গে দেবাশিসের তো অনেক দিনের সম্পর্ক, সেই 2002-03 সাল থেকে সম্পর্ক, যখন বিভাগে একসঙ্গে ছিলাম। অর্থাৎ সমসাময়িক যে সময় পর্ব 2002-03 সাল, অনেকটা সময় পর্ব আমরা পেরিয়ে এসেছি। প্রায় দুই দশকের কিছু বেশি সময় ধরে তার সঙ্গে আমার আলাপ। এবং আমি যখন বিভাগে জয়েন করি তখন এই বিভাগে উনি অধ্যাপনা করছেন। তারপরে 2011 সালে উনি চলে যান একটি স্কুলে, সেখানে কিছুদিন পড়ানোর পরে উনি কলেজে জয়েন করেন। তো আজকে ডক্টর দেবাশিস সরকার উনি বলবেন, আমি আগেই বলেছি যে ইউনানি মেডিসিন ইন মেডিভেল ইন্ডিয়া বিষয়ে। তো আমি আর সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্ট বিভাগীয় প্রধান স্যারের কাছে চলে যাচ্ছি যে স্যার আপনি কাইন্ডলি স্বাগত ভাষণ প্রদান করুন। ধন্যবাদ টিআইসি স্যারকে। এবং আজকে আমাদের মূল যিনি বক্তা আছেন ডক্টর দেবাশিস সরকার, তো আমাদের ইতিহাস বিভাগের পক্ষ থেকে ডক্টর দেবাশিস বাবুকে অনেক শুভেচ্ছা। তিনি তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আমরা অভিভূত। তার আলোচনার বিষয় হচ্ছে ইউনানি মেডিসিন ইন মিডিয়েভেল ইন্ডিয়া, যা আমাদের অতীত ঐতিহ্যের পরম্পরার একটি অন্যতম বিষয়, যা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের একটি অন্যতম বিষয়। এবং আশা রাখি ছাত্রছাত্রীরা আজকের আলোচনায় নতুন কিছু শিখবে এবং জানবে, এবং প্রাচীন ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তাদের আগ্রহ বাড়বে। তো এবার দেবাশিস বাবুকে বলবো উনি ওনার বক্তব্য শুরু করতে পারেন। দেবাশিস মিউট হয়ে আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার শোনা যাচ্ছে। প্রথমে আমি শুরু করো। মল্লারপুর তুর্ক হাসদা লবসা হিমরম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুমন মুখার্জিকে ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ রইল ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতেশ রায়কে। এছাড়াও বিভাগের অন্যান্য অধ্যাপক, আমার পূর্ব পরিচিত দেবকৃষ্ণদা নিশ্চয়ই এখানে আছেন, দেবকৃষ্ণ বাবুকে, এবং আমার ছাত্র, সেও এখন ওখানেই পড়ায়, আশরাফুল, তাকেও আমার ধন্যবাদ রইল। সমগ্র কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, জিবি এবং সমগ্র ছাত্রছাত্রীদের আমার ধন্যবাদ রইল। তারা আমাকে উপযুক্ত মনে করেছেন এবং আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। সুমনবাবু যেমন বললেন যে আমার গবেষণার বিষয় হচ্ছে মেডিসিন, হিস্ট্রি অফ মেডিসিন। আমি ঔপনিবেশিক বাংলার অ্যালোপ্যাথি মেডিসিন নিয়ে মানে গবেষণা করেছি। তো সেটাই রিলেটেড খানিকটা ইউনানি মেডিসিন, যদিও আমার ইউনানি মেডিসিন সম্পর্কে গবেষণা নেই, তবুও সুমনদা যেহেতু আমাকে রিকোয়েস্ট করলো, আমি রিকোয়েস্ট ফেলতে পারলাম না। এবং সুমনদাকে আমি জানিয়েছিলাম যে আমি খানিকটা আমার ব্যক্তিগত ব্যস্ততা, পারিবারিক কারণে ব্যস্ততা, বিভিন্ন ব্যাপার রয়েছে, তবুও ছাত্রছাত্রী এবং কলেজের কথা ভেবে আমি না করতে পারলাম না। তো আমার স্বল্প ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি আমি ছাত্রীদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। আচ্ছা, প্রথমে আমি বলে নিই যে আমার
এই আলোচনা ইউনানি মেডিসিন ইন মিডিয়েভাল ইন্ডিয়া, এইখানে কিন্তু আমি মূলত সুলতানি রাজদরবার এবং মুঘল রাজদরবারে ইউনানি মেডিসিন কিভাবে চর্চা হয়েছিল, ভারতবর্ষের বুকে সুলতান এবং মুঘল সম্রাটরা কি ভূমিকা পালন করেছিলেন ইউনানি মেডিসিন চর্চার ক্ষেত্রে, সেটাই আমার আলোচনার মূল বিষয়। এখানে আমি ইউনানি মেডিসিনের যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার সেটি সম্পর্কে খুব বেশি আলোচনা করব না। এছাড়াও তৎকালীন সময়ে অর্থাৎ মধ্যযুগে সাধারণ মানুষ কিভাবে এই মেডিসিন চর্চার দ্বারা উপকৃত হয়েছিলেন সেটার অল্প বিস্তর আলোচনা আছে, কিন্তু আমাদের হাতে তথ্যের অপ্রতুলতার জন্য সেই বিষয়েও খুব বেশি আমরা তথ্য পাই না, ফলে স্বাভাবিকভাবে সেই বিষয়ে খুব বেশি আলোচনা হবে না। এখানে আমাদের আলোচনার মূল বিষয়ই হচ্ছে সুলতানি শাসকেরা তাদের রাজদরবারে, মুঘল সম্রাটেরা তাদের রাজদরবারে এবং অভিজাতরা এই ইউনানি চিকিৎসার সঙ্গে কিভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, তারা ভারতবর্ষে ইউনানি মেডিসিন চালু করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিলেন এবং তারা কিভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং সেই সঙ্গে রাজদরবারে, বিশেষ করে মুঘল যুগে রাজদরবারে চিকিৎসকদের কেমন সামাজিক সম্মান ছিল, তারা কেমন বেতনপত্র পেতেন, তাদের তারা যে কোনো দোষ করলে বা ভুল চিকিৎসা করলে তার কেমন কি শাস্তির বিধান ছিল, মোটের উপর আমার এই আলোচনা আমি এর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তো আমরা যেরকম জানি, আমি একদমই ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্যই করছি, যে ইউনানি হচ্ছে এক ধরনের মানে ঐতিহ্যগত পারসিক এবং আরবি চিকিৎসা পদ্ধতি, যেটা মূলত মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় বিকাশ লাভ করেছিল। এবং আমরা জানি যে এই ইউনানি মেডিসিনের সঙ্গে গ্রিস এবং রোমের একটা বিশেষ যোগাযোগ আছে, কারণ গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান চিকিৎসক গ্যালেনের যে শিক্ষা তার উপর ভিত্তি করে, এবং সেই সঙ্গে আরও অন্যান্য দেশ, মিশর বা চীন, ভারতবর্ষ, এদের সকলের প্রভাবে প্রভাবিত হয়ে ইউনানি মেডিসিন তার যে সম্পূর্ণতা সেটা লাভ করেছিল। এবং এই ইউনানি মেডিসিন বা ইউনানি ওষুধ চারটি মানসিক অবস্থা ধারণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: শ্লেষ্মা, রক্ত, হলুদ পিত্ত এবং কালো পিত্ত। এবং এই চিকিৎসা পদ্ধতির উপর আমি আগে যেমন বললাম, ভারতীয় এবং চৈনিক চিকিৎসা পদ্ধতিরও প্রভাব আছে। এছাড়াও আমাদের যে নারীর পালস রেট, মূত্র, মল, এই ধরনের জিনিসের উপর নির্ভর করে, অর্থাৎ আমরা বর্তমানে এখন যেগুলো টেস্ট করি, রক্ত বা মূত্র ইত্যাদি, সেইগুলোর উপর নির্ভর করা হতো তখন রোগ নির্ণয়ের জন্য। এবং ইউনানি চিকিৎসা পদ্ধতিতে যে চিকিৎসক তাদের কিন্তু হাকিম বলা হতো, যেমন হাকিম আজমল খান, হাকিম হাবিবুর রহমান ইত্যাদি। এখন যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এটি মূলত গ্রিক, ভারতীয়, মিশরীয়, পারসিক এবং চৈনিক চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের সমন্বয়ে গঠিত। পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থা, মানে তৎকালীন সময়ের যে বিভিন্ন দেশের, মানে মিশরীয়, পারসিক বা চৈনিক, এদের যে চিকিৎসা ব্যবস্থা এবং এদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে নিহিত জ্ঞান, সেই জ্ঞানের সঙ্গে আরবীয় পণ্ডিতেরা নিজের অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে এই ইউনানি চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। হযরত মুহাম্মদের আবির্ভাবের পর আরবরা রাজ্য জয় এবং ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আমরা জানি যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তবে সেই সময় তারা গ্রিক এবং গ্রিক যে ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি তার প্রতিও আকৃষ্ট হয়। এবং সেই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করি যে খলিফা হারুন রশিদের সময় বাগদাদ
পৃথিবীর শ্রেষ্ঠ অনুবাদ কেন্দ্রে পরিণত হয়। তখন কিন্তু ভারতবর্ষের আয়ুর্বেদ যে চিকিৎসা সেটা কিন্তু স্বমহিমায় বিরাজ করছে। খুব স্বাভাবিক কারণেই ভারতীয় আয়ুর্বেদের যে জ্ঞান সেটাকে সংগ্রহ করার জন্য তারা তৎকালীন যুগের বিখ্যাত গ্রন্থ যেমন চরক সংহিতা, সুশ্রুত সংহিতা বা সিদ্ধযোগ, এই গ্রন্থগুলিকে তারা আরবি ভাষায় অনুবাদ করে। এবং দেখা যাচ্ছে যে আরবীয় ভারতীয় পণ্ডিতদের অবদানে বা সংমিশ্রিত জ্ঞানের প্রভাবে ইউনানি বিদ্যা বিশেষভাবে সমৃদ্ধ হয়ে উঠছে। সেই সময় ইবন ইসহাক খান, ইবন আল-জাজ্জার প্রমুখ চিকিৎসকরা এই ইউনানি চিকিৎসার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে যখন ভারতবর্ষে ইসলামের প্রবেশ ঘটে এবং সেই ইসলামের প্রবেশের সঙ্গে সঙ্গে তারা মানে মধ্য এশিয়ার যে চিকিৎসা পদ্ধতি, আরবীয় চিকিৎসা পদ্ধতি যেটা আমরা ইউনানি বলছি, সেই ইউনানি চিকিৎসাকে এ দেশে ব্যাপকভাবে নিয়ে আসে। ব্যাপকভাবে আমি এই জন্যই বলছি কারণ ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই ইউনানির সঙ্গে একটা ভারতবর্ষের যোগাযোগ সমৃদ্ধ বা যোগাযোগ তৈরি হয়েছিল। তার কারণ বাণিজ্যিক যে সম্পর্ক আরবের সঙ্গে ভারতবর্ষে, সেটা তো ইসলাম প্রতিষ্ঠিত বা ইসলাম ছড়িয়ে যাওয়ার অনেক আগে থেকেই ছিল। ফলে সেই যোগাযোগের হাত ধরেই কিন্তু এই যে ইউনানি মেডিসিন সেটা কিন্তু ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছিল। তো যাই হোক, ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এই যোগাযোগ আরো দৃঢ় হয়েছিল। সুলতানি যুগের প্রথম পর্বের শাসকগণ ইউনানি চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সে বিষয়ে ঐতিহাসিক তথ্য খুবই কম, এজন্য বিশেষ আমরা কিছু জানতে পারি না। তবে আমরা অল্প কিছু তথ্য পাই। যেমন আমি যদি বলি যে জিয়াউদ্দিন বার্নি লিখছেন যে আলাউদ্দিনের রাজত্বকালে যেসব চিকিৎসক ছিলেন তাদের চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয়ের ক্ষমতা গ্যালেন এবং হিপোক্রেটের সঙ্গে তুলনা করা চলে। সেই সময় দেখা যায় যে মৌলানা বদরুদ্দিন দিমিশকি ছিলেন তৎকালীন সময়ের প্রধান চিকিৎসক এবং শহরের চিকিৎসকগণ তার কাছে চিকিৎসা সংক্রান্ত পুস্তক বা বই পড়তে আসতেন, আলোচনা করতে আসতেন। এবং জিয়াউদ্দিন বার্নি আরো জানাচ্ছেন যে ঈশ্বর তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার দ্বারা তিনি শুধুমাত্র নারীর স্পন্দন অনুভব করে রোগ নির্ণয় করতে পারতেন। তার কাছে বিভিন্ন প্রাণীর মূত্র এনে দিলে সেটি কোন প্রাণীর তা তিনি বলে দিতে পারতেন। এছাড়াও আলাউদ্দিনের সময়কালে মৌলানা হুসামুদ্দিন নিরাকলি, তার ছেলে মৌলানা সাদরুদ্দিন একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন এবং তিনি ঔষধের জনক হিসেবে সেই সময় পরিচিত হন এবং তিনি রোগীকে একবার দেখেই রোগ নির্ণয় করতে পারতেন। এরপরে যদি আমরা মোহাম্মদ বিন তুগলকের সময়কালের কথায় আসি তাহলে আমরা দেখব যে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসপাতালের সংখ্যা 70-এর কম ছিল না এবং সেই সময় জানা যায় প্রায় 1200 চিকিৎসক রাষ্ট্রীয় চিকিৎসক হিসেবে নথিভুক্ত ছিলেন। এবং মোহাম্মদ বিন তুগলক নিজেও কিন্তু এই ইউনানি চিকিৎসার একজন গুণগ্রাহী ছিলেন। তিনি এই চিকিৎসাকে ভালোবাসতেন এবং কোনো কোনো সময় তিনি নিজেই কিন্তু নানা রোগের চিকিৎসা করতেন ইউনানি যে চিকিৎসা মতে। এবং এটাও আমরা তথ্য পাই যে বহু রোগীর চিকিৎসা করে কিন্তু তিনি রোগমুক্ত করেছিলেন। সুতরাং মোহাম্মদ বিন তুগলকেরও কিন্তু আমরা বলতে পারি
যে চিকিৎসা শাস্ত্রে বা ইউনানি চিকিৎসায় তার একটা গভীর ভালোবাসা ছিল। এরপরে যদি আমরা যাই যে ফিরোজ শাহ তুগলকের সময়, তাহলে দেখতে পাবো যে ফিরোজ শাহ তুগলকেরও কিন্তু চিকিৎসা শাস্ত্রের গভীর জ্ঞান ছিল। আমরা তো জানি, আমরা ইতিহাসে পড়েছি যে ফিরোজ শাহ তুগলক একজন গুণী ব্যক্তি ছিলেন এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল। হাড় বা অস্থি প্রতিস্থাপক হিসেবে তার কিন্তু সুনাম ছিল। চক্ষু চিকিৎসা বিজ্ঞানে তার বিশেষ আগ্রহ ছিল এবং তিনি কুলি ফিরোজ শাহী নামে এক প্রকার চক্ষুর ঔষধ আবিষ্কার করেছিলেন। এছাড়াও ফিরোজ শাহ তুগলক বেশ কিছু ভ্রাম্যমাণ হাসপাতাল এবং স্থায়ী হাসপাতালও নির্মাণ করেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসার জন্য উপযুক্ত চিকিৎসকও নিয়োগ করেছিলেন এবং প্রত্যেক অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। তিনি নির্দেশ দেন যে যে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সে যে রাষ্ট্রীয় যে হসপিটাল, সেই হসপিটালে ভর্তি করতে পারবে। এর পরবর্তীতে যদি আমরা লোদিদের সময়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে মিয়ান ভোয়া রচিত মদনুল সিকান্দার শাহী নামে একটা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে লোদি বংশের রাজত্বকালে যে চিকিৎসা ব্যবস্থা, ইউনানি চিকিৎসা ব্যবস্থা, সেটা সম্পর্কে আমরা জানতে পারি। এই গ্রন্থটিতে সেই সময়ের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসকদের বিবরণ প্রভৃতি লিপিবদ্ধ করা আছে। এবং এছাড়াও সুলতানি যুগের শেষ পর্বে বিভিন্ন যে আঞ্চলিক রাজ্যগুলি গড়ে উঠেছিল, সেই রাজ্যগুলিও কিন্তু ইউনানি চিকিৎসা ব্যবস্থার প্রসারে যথেষ্ট পজিটিভ একটা ভূমিকা পালন করেছিলেন। আমরা যদি সেই আঞ্চলিক যে রাজ্যগুলি গড়ে উঠেছিল তাদের দিকে একটু নজর দিই, তাহলে দেখতে পাবো যে বাহমানি রাজ্যে আলাউদ্দিন আহমেদের রাজত্বকালে তার রাজধানীতে বেশ কিছু হাসপাতাল নির্মাণ করা হয়েছিল এবং হাসপাতালগুলিতে তাদের ব্যয় নির্বাহের জন্য বেশ কিছু গ্রাম দান করা হয়েছিল। হাসপাতালগুলিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ডাক্তার নিযুক্ত হতেন এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ কিন্তু এখানে চিকিৎসা করাতে পারতেন। এ প্রসঙ্গে বলে রাখি যে এই হাসপাতালগুলিতে যে শুধুমাত্র ইউনানি চিকিৎসার ব্যবস্থা হতো তা কিন্তু নয়, এখানে কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসারও ব্যবস্থা ছিল। অর্থাৎ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা এ দুটো কিন্তু সমান্তরালভাবে চলেছিল। এ প্রসঙ্গে একটি কথা বলে দিই, সেটি হচ্ছে, যদিও এটার সঙ্গে রিলেটেড নয়, ভারতবর্ষে বিশেষত বাংলা যখন অ্যালোপ্যাথি চিকিৎসা প্রবর্তন হয় ব্রিটিশদের হাত ধরে, তখন কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসার একটা ক্ল্যাশ বা একটা সংঘাত তৈরি হয়েছিল। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে ভারতবর্ষে সুলতানি শাসন বা মুসলিম শাসন প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই তো আয়ুর্বেদ তার যে ক্যারিসমা দেখিয়েছিল এবং স্বমহিমায় ভারতবর্ষে বিরাজ করেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আয়ুর্বেদের সঙ্গে কিন্তু ইউনানির কোনো রকম সংঘাত বা কোনো রকম সংঘর্ষ তা কিন্তু দেখা যায়নি। আর একটা মজার ব্যাপার হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে ইউনানি চিকিৎসা পদ্ধতি আলাদা হলেও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মানে মিলও ছিল। মিলের মধ্যে বলা যায় যে আয়ুর্বেদিক চিকিৎসায় যেমন গাছগাছরা বা লতা পাতা এগুলোকে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, তেমনি কিন্তু ইউনানি চিকিৎসা ব্যবস্থাতেও এই প্রাকৃতিক বিভিন্ন জিনিস, বিভিন্ন লতা পাতা গাছ, বিভিন্ন রকমের বিষয়কেও কিন্তু ঔষধ হিসেবে তারা ব্যবহার করতেন। অর্থাৎ ঐতিহ্যগতভাবে যদি দেখতে চাই তাহলে দেখতে পারবো যে আয়ুর্বেদিকের সঙ্গে, আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে কিন্তু ইউনানি চিকিৎসা পদ্ধতির তৎকালীন সময়ে খুব একটা বিরোধ তৈরি হয়নি। এছাড়াও যদি আমরা দাক্ষিণাতে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের রাজত্বকালে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব সেখানে মোহাম্মদ কাসিম ফেরিস্তা দস্তুরুল আকিব্বা বা
ইখতিয়ারাত ই কাসেমি নামে চিকিৎসা বিজ্ঞানের উপর একখানি গ্রন্থ লেখেন। আহমদনগরের নিজাম শাহী বংশের সুলতান বুরহান নিজাম শাহ চিকিৎসা বিজ্ঞান সহ বিভিন্ন জ্ঞান বিজ্ঞান যে চর্চা হতো তার একজন পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন, এবং তার সময়কালে গিলানের হাকিম ওয়ালি একজন বিখ্যাত চিকিৎসা ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্রের উপর 3খানি গ্রন্থ লিখেছিলেন, সেগুলি হলো তাকিমুল আবদান, রিসালা ই হিফাজি সিয়াত এবং তাকিমুল আমরাজ। এছাড়াও মুর্তজা নাজিম শাহের রাজত্বকালে আমেদাবাদে জৈলুদ্দিন সামানি নামে একটি ডিসপেন্সারি প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে বিভিন্ন রকম চিকিৎসার সরঞ্জাম বিক্রি করা হতো। আবার যদি আমরা গোলকুন্ডার দিকে তাকাই, তাহলে গোলকুন্ডার কুতুব শাহী যে বংশের রাজত্বকাল, সেখানেও কিন্তু চিকিৎসা শাস্ত্রের আমরা উন্নতি লক্ষ্য করি। পঞ্চম মোহাম্মদ কুলি কুতুব শাহের রাজত্বকালে একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, যেখানে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছিল। হাসপাতালে বহির্বিভাগ বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে চিকিৎসা করা হতো, এবং সেটি একটি চিকিৎসা শিক্ষার আর কি কেন্দ্র হিসাবে বা চিকিৎসা বিজ্ঞান শিক্ষার কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হতো। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে সুলতানি রাজত্বকালে সুলতানরা যে শুধুমাত্র ইউনানি চিকিৎসার প্রয়োজনে তাকে পৃষ্ঠপোষকতা করেছেন তাই নয়, ফিরোজ শাহ তুগলক এরা কিন্তু যথেষ্ট চিকিৎসক হিসেবেও সুনাম অর্জন করেছিলেন। অর্থাৎ সুলতান হিসেবে এবং চিকিৎসক হিসেবে সুলতানি শাসকদের অবদান আছে। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাইব, যে হাসপাতালগুলির কথা বলা হচ্ছে সেই হাসপাতালগুলি মূলত রাজধানী এবং অন্যান্য প্রাদেশিক বড় শহরগুলিতে প্রতিষ্ঠিত ছিল। তাহলে এখন কথা হচ্ছে যে যারা গ্রামগঞ্জের সাধারণ প্রান্তিক মানুষ, তারা কি এগুলোর সুবিধা পেত না? তারা যে একেবারে পেত না তা নয়, তারাও পেত, কারণ ওইভাবে সুলতানরা কখনো নির্দেশ দেননি যে এই ভর্তি হতে পারবে না, বা হিন্দু ভর্তি হতে পারবে না, বা মুসলিম ভর্তি হতে পারবে না, বা গ্রামের লোক ভর্তি হতে পারবে না, বা শহরের লোক ভর্তি হতে পারবে না, সেরকম কোনো নির্দেশ দেননি। সেখানে সকলেই ভর্তি হতে পারতেন, চিকিৎসা করাতে পারতেন। কিন্তু দূরত্ব একটা ব্যাপার, গ্রামের মানুষ সাধারণত আসতেন না এই শহর কেন্দ্রিক বড় চিকিৎসালয়গুলিতে। তাদের একটা খরচেরও ব্যাপার ছিল, আসা যাওয়ার ব্যাপার ছিল। তখন কিন্তু যে গ্রামে কি ধরনের চিকিৎসা হতো, সেইখানে যে কোনো হাকিম ছিল কিনা বা কারা চিকিৎসা করতেন, এ বিষয়ে কিন্তু আমরা ব্যাপকভাবে কোনো তথ্য পাই না। এবার যদি আমি সুলতানি যুগের পরে চলে যাই আমাদের মুঘল সাম্রাজ্যে, তাহলে দেখতে পাবো আমরা যে সুলতানি যুগের তুলনায় মুঘল যুগে কিন্তু চিকিৎসা শাস্ত্রের আরো উন্নতি দেখা যায়। ঠিক আছে, কারণ আমরা জানি যে মুঘল যুগে শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র নয়, সমস্ত দিক থেকেই আর কি মুঘল যুগ সুলতানি যুগের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। জ্ঞান বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা সমস্ত ক্ষেত্রেই আর কি। তো স্বাভাবিক কারণে সুলতানি যুগের থেকে মুঘল যুগে যে চিকিৎসা ব্যবস্থাটা উন্নত হবে, এটা খুবই স্বাভাবিক কথা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুদ্দিন বাবরের চিকিৎসা শাস্ত্রে আগ্রহ ছিল। তার অনুগামীদের মধ্যে অনেক আমির ওমরাও ছিলেন, যেমন আমির আবুল বাকা, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। এই সময়ের আরেকজন বিখ্যাত চিকিৎসক ছিলেন ইউসুফ বিন মোহাম্মদ বিন ইউসুফ। তিনি শুধুমাত্র যে বাবরের রাজসভায় চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তা কিন্তু নয়, তার পুত্র হুমায়ুনের সময়ও তিনি মুঘল দরবারের যে চিকিৎসা তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন ইউনানি চিকিৎসক হলেও ভারতীয় চিকিৎসা সম্পর্কে অধ্যয়ন করে তিনি ভারতীয় চিকিৎসার সাধারণ নীতি, রোগ নির্ণয়, বিভিন্ন রোগের বিবরণ এবং নিরাময় সম্পর্কে বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্র সম্পর্কে বেশ কিছু গ্রন্থ লেখেন,
এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল জামিউল ফাওয়াদ, ফাওয়াদুল আখিয়ার ইত্যাদি। এছাড়াও তিনি স্বাস্থ্য রক্ষা সম্পর্কে বেশ কিছু কবিতাও লিখেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমি আগেই বলছিলাম যে ইউনানির সঙ্গে আয়ুর্বেদের কোনো বিরোধ ছিল না, সেটা কিন্তু আবার মুঘল যুগে আবার নতুন করে একবার প্রমাণ হয়ে গেল। কারণ ইউসুফ বিন মোহাম্মদ বিন ইউসুফ তিনি কিন্তু ভারতীয় যে আয়ুর্বেদিক চিকিৎসা বা পূর্বে প্রচলিত যে চিকিৎসা তার নীতি, রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেন। এছাড়া পরবর্তীতে আমরা দেখতে পাই যে হুমায়ুনের রাজত্বকালে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটে, সেই উন্নতির ধারা বজায় থাকে। তিনি যখন পারস্যে অবস্থান করছিলেন তখন পারস্যের বিখ্যাত চিকিৎসকদের সঙ্গে তিনি পরিচিত হন এবং তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসার ব্যবস্থা করেন। জৌহর যার তাজকিরাল ওয়াকিয়াত, সেখান থেকে জানা যায় যে হুসিন নামের এক ব্যক্তি রাজকোষ থেকে টাকা চুরির দায়ে ধরা পড়লে কাউফার নামে এক ব্যক্তিকে তার কানের শেষ দিক নিতে বলেছিলেন, কিন্তু কাউফার করলেন কি, পুরো কানটাই কেটে ফেললেন এবং সম্রাট এতে ক্রোধান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন এবং তিনি চিকিৎসককে নির্দেশ দিলেন কান প্রতিস্থাপনে। আমরা আয়ুর্বেদিক যখন বা আয়ুর্বেদ শাস্ত্র আলোচনা করি সেখানে শল্য চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেখানে আমরা শল্য চিকিৎসায় যে আধুনিক অ্যালোপ্যাথি শাস্ত্রে যেটিকে অপারেশন বলে, বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন বা ইত্যাদি, সেটা সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইউনানি ব্যবস্থাতেও কিন্তু ওই একই ধরনের ব্যবস্থা ছিল। এই যে সম্রাট ধরে ধরে আমি আলোচনা করছি খুব স্বল্প এর মধ্যেই, পরিসরের মধ্যেই, এরপরে কিন্তু আমি সমাজের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক বা তাদের সামাজিক অবস্থান, তাদের বেতন কাঠামো ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তখন কিন্তু সমস্ত সম্রাটের কথাই আমাদের আলোচনায় আসবে। তাহলে আবুল ফজল যে তালিকাটা দিয়েছেন সেইখানে দেখা যাচ্ছে যে হাকিম হুমাম আকবরের রাজসভার নবরত্নের অন্যতম রত্ন ছিলেন, তিনি রাজকীয় হারেমের চিকিৎসক ছিলেন। এছাড়াও আবুল ফতে গিলানি তিনি অন্যতম চিকিৎসক ছিলেন, তিনি বেশ কিছু গ্রন্থ লেখেন, যেমন ফতেহি, কুয়াশিয়া, চারবাগ, সারকানুঞ্চা ইত্যাদি। একবার হয়েছিল কি, আকবরের ওই ধূমপান করার খুব নেশা ছিল, হ্যাঁ, মানে উনি প্রচন্ড ধূমপান করতেন। তো আকবর একবার ধূমপান করতে করতে যেটা হয় আর কি, স্বাভাবিকভাবে কাশির সমস্যা দেখা যায়, প্রচন্ড কাশতে থাকেন। তখন তিনি পরামর্শ দিয়েছিলেন যে সব থেকে ভালো হয় ধূমপান না করলে, কিন্তু তিনি যদি নিতান্তই করতে চান তাহলে জলের মধ্য দিয়ে ওই ধোঁয়াটাকে যদি প্রবাহিত করা যায় তাহলে কিন্তু অনেকাংশে সেই ধোঁয়াটা দূষণ মুক্ত হবে, এবং তারপর সম্রাট সেটা সেবন মুক্ত করতে পারবেন। তো এটা করে কিন্তু আকবরের শ্বাসকষ্ট অনেকটাই লাঘব হয়েছিল। এছাড়াও মুজাফর বিন মোহাম্মদ আল হুসেনি আল সিফাহা সে যুগের একজন বিখ্যাত ফার্মাসিস্ট ছিলেন। তিনি তিভা সিফাহ নামের একটি গ্রন্থ লেখেন, যাতে বর্ণাক্রম অনুযায়ী, মানে আমাদের যেমন ডিকশনারি থাকে সেইভাবে বিভিন্ন প্রকার ঔষধের নাম এবং ঔষধ সম্পর্কে তার বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ কিন্তু আছে। এছাড়া হাকিম আলী হুসেন গিলানিও ছিলেন সে যুগের একজন বড় চিকিৎসক। এরপর যদি আমরা জাহাঙ্গীরের সময়কার কথায় আসি তাহলে আমরা দেখতে পাবো যে জাহাঙ্গীর সিংহাসন আরোহণ করে যে বিখ্যাত 12টি নির্দেশনামা জারি করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে বড় শহরগুলিতে হাসপাতাল নির্মাণ করা হবে এবং রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসক নিযুক্ত করা হবে, সমস্ত রকম ব্যয় রাজকোষ থেকে বহন করা হবে। এবং তার আত্মজীবনী থেকে জানা যায় চিকিৎসা শাস্ত্রের উপর বিশেষ আগ্রহ ছিল। সেখানে মানে প্লেগ রোগ সম্পর্কে এবং গোলাপ জলের প্রস্তুতি প্রণালী সম্পর্কেও জ্ঞান আছে। তিনি নূরজাহানের রোগ সম্পর্কে তুজুকি জাহাঙ্গীরিতে লিখছেন,
নূরজাহান একটি বিশেষ রোগে বহুদিন ধরে ভুগছিল। রাজসভার সঙ্গে যুক্ত সমস্ত মুসলিম ও অমুসলিম চিকিৎসক রোগ সারাতে ব্যর্থ হয়। অবশেষে রুউল্লাহ রানীর চিকিৎসা করেন এবং অল্প সময়ের মধ্যে রানীকে সুস্থ করে তোলেন। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের জাহাঙ্গীর হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আমরা শাহজাহানের দিকে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে শাহজাহান তার পূর্বসূরিদের মতোই চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে সমান আগ্রহ দেখিয়েছিলেন। তিনি জামি মসজিদের উত্তর এবং দক্ষিণ দিকে একটি বৃহৎ হাসপাতাল নির্মাণ করেছিলেন এবং রোগীদের মধ্যে কোনো রকমের পার্থক্য, ধনী দরিদ্র, হিন্দু মুসলিম, গ্রাম শহর, কোনো রকমের পার্থক্য ছাড়াই তাদের মধ্যে ঔষধ বিতরণ করার নির্দেশ দিয়েছিলেন। এবং শাহজাহানের রাজত্বকালে যেসব বিখ্যাত চিকিৎসক ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হাকিম আহনুল মুলক সিরাজি। তিনি আবার শাহজাহানের পুত্র দারাশিকোর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। সেই হাকিম আহনুল মুলক সিরাজি আলফাজ উল আদাইয়া নামে একটি গ্রন্থ লিখেছিলেন। এছাড়াও হাকিম মীর মোহাম্মদ হাসিম ছিলেন একজন বিখ্যাত সে সময়কার চিকিৎসক। তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার পরিচয় সম্রাট পান এবং তাকে আহমেদাবাদের হাসপাতালের প্রধান চিকিৎসক নিযুক্ত করেন। এরপর যদি আমরা ঔরঙ্গজেবের সময়কালকার কথায় আসি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ঔরঙ্গজেবের রাজত্বকালেও বহু মানে চিকিৎসা শাস্ত্রের গ্রন্থ পার্সিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং তার সময়ে ইউনানি চিকিৎসার যে উন্নতি সেটা বজায় ছিল। মোহাম্মদ মেহেদি ছিলেন সেই সময়কার বিখ্যাত চিকিৎসক। হাকিম মোহাম্মদ রাজা রচিত তুহাফত উল আতিব্বা এবং রিয়াজি আলমগিরি সেই সময় হলো ঔরঙ্গজেবের রাজত্বকালে মানে রাজত্বকালে রচিত দুটি বিখ্যাত চিকিৎসা বিষয়ক গ্রন্থ। তাহলে আমি এতক্ষণ সুলতানদের এবং মুঘল সাম্রাজ্যের রাজত্বকালে খুব সংক্ষিপ্তভাবে তাদের রাজত্বকালে কিভাবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছিল, কিভাবে তারা পৃষ্ঠপোষকতা করেছিলেন, সেই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপরে আমি যদি চিকিৎসকদের যে সামাজিক মর্যাদা বা তাদের যে বিভিন্ন আরো বিষয় ছিল সেগুলি সম্পর্কে আসি, তাহলে দেখতে পাবো যে মুঘল যুগে অন্যান্য পেশার মতো কিন্তু চিকিৎসাও একটি বিশেষ পেশা হিসেবে মর্যাদা লাভ করেছিল। এবং মুঘল যুগের ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় চিকিৎসকরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। আবুল ফজল, তারপর নিজামুদ্দিন আহমদ লাহোরি প্রমুখ ঐতিহাসিকেরা অভিজাতদের যে তালিকা দিয়েছেন আর কি বা তৈরি করেছিলেন, তাতে কিন্তু চিকিৎসকদেরও স্থান ছিল। এবং মুঘল যুগে যদি চিকিৎসককে আমরা যে বিবরণ পাওয়া যায় সেখানে যদি দেখি, মানে মুঘল যুগে তো ইরানি, তুরানি আর হিন্দুস্তানি তিনটা গোষ্ঠীর আধিপত্য ছিল ওই অভিজাতদের মধ্যে। মানে সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স এরকম একটা নীতি ছিল, যে চেক অ্যান্ড ব্যালেন্সের নীতি ঔরঙ্গজেবের রাজত্বকালের মধ্যে তার মধ্যে একটু ভাঙন দেখা দিয়েছিল বলে মুঘল সাম্রাজ্যের সংকট তৈরি হয়েছিল। সেইখানে এই যে এই সারণীতে দেখা যাচ্ছে যে আমি এখানে একটি সারণী দিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব পার্সিয়ান অর্থাৎ ইরানি এবং ভারতীয় এবং অন্যান্য আরো যারা ছিল তাদের চিকিৎসকদের সংখ্যা এখানে এই মানে ছকটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোন গোষ্ঠীর আধিপত্য কেমন ছিল। এবং এই ছক থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আকবরের রাজত্বকালে কিন্তু এই তাদের যে বিভিন্ন গোষ্ঠী তাদের যে চেক অ্যান্ড ব্যালেন্স সেইটা কিন্তু একদম কাছাকাছি একই রকম ছিল। জাহাঙ্গীরের রাজত্বকালেও মোটামুটি কম বেশি একই ছিল, যদিও সেখানে ভারতীয় চিকিৎসক তুলনায় কম ছিলেন। শাহজাহানের রাজত্বকালেও সেই
কাছাকাছি একই রকম ছিল জাহাঙ্গীরের রাজত্বকালে, এবং ঔরঙ্গজেবের রাজত্বকালে পার্সিয়ান চিকিৎসকদের সংখ্যা পাওয়া যায়, কিন্তু অন্যান্য চিকিৎসক বা ভারতীয় চিকিৎসকদের অন্যান্য একজন চিকিৎসকের আমরা পাই। আচ্ছা, এইখানে আমি এই প্রসঙ্গে বলে দিই, এই তথ্যটি আমি পেয়েছি SAN রিজভির ফিজিশিয়ানস অ্যাজ প্রফেশনাল ইন মিডিয়েভাল ইন্ডিয়া, এই যে আর্টিকেল এখান থেকে। এরপরে আমি আরেকটি তালিকা দেখাবো, সেটি হচ্ছে এই তালিকাটি। এইখান থেকে, এখানে আমি যে তালিকাটি দেখাবো এইখান থেকে আমি দেখাতে চাইছি যে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব এই সমস্ত সম্রাটদের রাজত্বকালে যে সমস্ত চিকিৎসক ছিলেন, সেই চিকিৎসকদের কাদের মনোসব ছিল আর কাদের মনোসব ছিল না। মানে মনোসব ছিল বা ছিল না এটা দেখানো, এই জন্যই দেখাতে চাইছি যে মনসবদাররা তো আমরা জানি যে আকবরের রাজত্বকাল থেকেই আর কি সাম্রাজ্যের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছিলেন, এবং মনসব পাওয়াও ছিল বিশাল একটা সম্মানের ব্যাপার, সবাই কিন্তু মনসব পেতেন না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসকদের একটা বড় অংশকে মনসবদার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। যেমন আকবরের রাজত্বকালে 8 জনের মনসব ছিল, জাহাঙ্গীরের 7 জন ছিল, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল। এবং আমি কয়েকজনের কথা এ প্রসঙ্গে বলতে চাই, যেমন হাকিম মুকাররব খান বা দাউদ তাকাব্বার খান, মানে দাউদ তাকাব্বার খান শাহজাহানের রাজত্বকালে এবং মুবাক্কার খান জাহাঙ্গীরের রাজত্বকালে, এরা কিন্তু 5000ই পদমর্যাদার মনসবদার ছিলেন। এবং হাকিম জালালউদ্দিন মুজাফফর, তারপরে হাকিম কালিমউদ্দিন হাজিক এবং হাকিম সারদা হাসান, এরা কিন্তু প্রত্যেকে 3000ই মনসবদারের মালিক ছিলেন। এরা ছাড়াও মুঘল যুগে আরো 5 জন চিকিৎসক ছিলেন যারা 1000ই মনসবদার বা তার বেশি মনসবদার তারা পেয়েছিলেন। এরা হচ্ছেন হাকিম আবুল কাসিম ও হাকিম জিয়াউদ্দিন রহমত খান ইত্যাদি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এদের নিয়োগ করা হতো কিভাবে, মানে রাজকীয় চিকিৎসকদের নিয়োগ করা হতো কিভাবে? চিকিৎসক বা শল্যবিদের নিয়োগের সময় বলেছি যে মূত্র, রক্ত এগুলি ইউনানি চিকিৎসা রোগ নির্ণয়ের একটি মাধ্যম ছিল। বলেছি যে মূত্র, রক্ত এগুলি ইউনানি চিকিৎসা রোগ নির্ণয়ের একটি মাধ্যম ছিল, এবং গবাদি পশুর মূত্র বোতলে এনে তাকে সঠিকভাবে চিহ্নিত করতে বলা হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল কোনটি সুস্থ রোগীর মূত্র, কোনটি অসুস্থ লোকের মূত্র, কোনটি গবাদি পশুর মূত্র ইত্যাদি। এবং হাকিম আলী গিলানি কিন্তু প্রত্যেকটি সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন, এবং তারপরে কিন্তু আকবর তাকে সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত করেন, এবং সেই সময় থেকে তার প্রভাব প্রতিপত্তিও বাড়তে থাকে। তিনি সম্রাট আকবরের খুবই মানে ঘনিষ্ঠ ছিলেন। তো মানুচ্চি লিখছেন যে একটি ঘটনার কথা, যে তিনি যখন মানুচ্চি লিখছেন যে তিনি যখন যুবরাজ শাহ আলমের সঙ্গী ছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল। সেটি হচ্ছে চিকিৎসকদের যোগ্যতা প্রমাণ করার যেটি প্রথা প্রচলিত ছিল, যেটি আমি আগেই বললাম। তো মহারানী একবার অসুস্থ হয়ে পড়লে তার রোগ নির্ণয়ের জন্য 1 বোতল মূত্র পাঠানো হয়েছিল, এবং সেই মূত্রটি রং সবুজ ছিল, এবং সেই সবুজ মূত্রটির সঙ্গে কিছু ঔষধ মিশিয়ে তিনি দেখেন যে তিনি বলেন যে তারই মূত্র যে আগের রাত্রে প্রচুর পরিমাণে ঘাস পাতা খেয়েছে, এবং এটা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে একটা হাসির কোলাহল উঠেছিল। এবং পর্দার অপর দিক থেকে, মানে মহিলারা তো পর্দার বাইরে আসতেন না, তো পর্দার অপর দিক থেকে একজন মহিলা মন্তব্য করেছিলেন যে উনি খুব ভালো ডাক্তার, এবং ঘটনার পরিশেষে তাকে জানানো হয়েছিল যে এটি একটি গরুর মূত্র ছিল। সুতরাং এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে চিকিৎসকদের যে পদমর্যাদার কথা আমি বললাম বা সম্মানের কথা বললাম, সেই সম্মান বা পদমর্যাদা কিন্তু এমনি এমনি আসেনি, বা সম্রাটদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে আসেনি। তার মূল কারণই হচ্ছে তাদের জ্ঞান এবং দক্ষতা।
কারণ হাকিম আলী গিলানির চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে তখন বিস্ময় প্রকাশ করত। এবং যখন তিনি আকবরের জীবনের শেষ দিকে একবার যখন আকবরের অসুস্থতা বাড়ে, তখন তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হন বা তাকে সুস্থ করতে ব্যর্থ হন, তখন তিনি আকবর তাকে ওই গিলানিকে তিরস্কার করেছিলেন এবং বলেছিলেন যে তাকে সরকারি চিকিৎসক এই জন্য নিয়োগ করা হয়েছে যাতে জরুরি প্রয়োজনে সে কিছু কাজে আসে। সুতরাং এমন নয় যে ঘনিষ্ঠতার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা তিরস্কার করা হয়নি। ডাক্তার তাকে নিয়োগ করা হয়েছে, তার কাজই হচ্ছে সুস্থ করে তোলা, এবং তিনি সুস্থ না করতে পারলে তিনি তিরস্কৃত হয়েছেন। এছাড়াও আমরা একইভাবে হাকিম আলিমউদ্দিন ওয়াজির খান সৈন্যবাহিনীর চিকিৎসক হিসেবে যে নিয়োগপত্র পেয়েছিলেন তার দক্ষতার জন্যই পেয়েছিলেন। আচ্ছা, এছাড়াও আমরা ঔরঙ্গজেবের রাজত্বকালে দেখি যে মীর মোহাম্মদ মেহেদি আদিরিস্তানি তাকে সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে নিযুক্ত করা হয়েছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে, এবং ঔরঙ্গজেব তাকে 1000ই মনসব প্রদান করেছিলেন। এছাড়াও যুবরাজ মোহাম্মদ আজমের উদারি রোগ মানে হচ্ছে পেটের রোগ আর কি, উদারি রোগ নিরাময় করলে তাকে 4000 পদমর্যাদার মনসবদার দেওয়া হয় এবং সেই সঙ্গে হাকিমুল মুলক উপাধি দেওয়া হয়। তো হাকিম দাউদ প্রথমে শাহ আব্বাসের প্রধান চিকিৎসক ছিলেন এবং শাহ আব্বাসের মৃত্যুর পর তিনি ভারতবর্ষে চলে আসেন, এবং যখন সিন্ধুতে তিনি পৌঁছান তখন জাহানারা বেগম ভীষণভাবে পুড়ে গেছিলেন, কোনো দুর্ঘটনার কারণে পুড়ে গিয়ে আহত হয়েছিলেন, এবং তৎকালীন সময়ে রাজকীয় যারা চিকিৎসক ছিলেন তারা কিন্তু এই মানে তার পুড়ে যাওয়ার চিকিৎসা করতে ব্যর্থ হয়েছিলেন। সেই সময় তার নাম সম্রাটের কাছে প্রস্তাব করা হয়েছিল এবং তিনি সেই প্রস্তাব অনুমোদন করার পর দীর্ঘ 4 মাস ধরে চিকিৎসা করার পর তিনি কিন্তু তিনি যে পুড়ে গেছিলেন তার যে জ্বালা যন্ত্রণা হচ্ছিল তার সুষ্ঠুভাবে চিকিৎসা করেন। তো তারপর চিকিৎসা করার পর তাকে 1500 পদমর্যাদার মনসবদার দেওয়া হয় এবং সেটি কিছুদিনের মধ্যে বৃদ্ধি পেয়ে 2000 মনসবদারে মানে তার মানে প্রমোশন হয়ে তিনি 2000 মনসবদার পান। আচ্ছা, এছাড়াও আমরা শাহজাহানের রাজত্বকালেও কিন্তু একই রকম জিনিস দেখতে পাই যে শাহজাহানের রাজত্বকালেও শাহজাহান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন কিন্তু যিনি চিকিৎসা করেছিলেন তাকেও কিন্তু এইভাবে মনসবদার দিয়ে বা মনসব প্রদান করে তাকে সম্মানিত করা হয়েছিল। আচ্ছা, মানবচির বর্ণনা থেকে আমরা জানতে পারছি যে চিকিৎসকদের মধ্যে যে কি বলে চিকিৎসকদের মধ্যে যে বিভিন্ন মানে পদ ছিল সেই পদের গুরুত্ব অনুযায়ী তাদের স্তর বিন্যাস বা শ্রেণীক্রম ছিল। একজন প্রধান চিকিৎসকের অধীনে অনেক চিকিৎসক কাজ করতেন এবং প্রধান চিকিৎসকের নির্দেশ আর কি অধস্তন চিকিৎসকরা কিন্তু মানতে বাধ্য ছিলেন। মুঘল যুগের প্রধান চিকিৎসককে সারমাদ ই আটিব্বা বা সারমাদ ই হুকুমা বলা হতো এবং মুঘল যুগের যে মিনিয়েচার পেন্টিং গুলো আমরা দেখতে পাই সেই মিনিয়েচার পেন্টিং গুলোতেও কিন্তু এই শ্রেণী বিভাজন আমরা লক্ষ্য করি। সেই সময়কে 3-4টি চিত্রতে দেখা যায় যে প্রধান চিকিৎসক তার অধস্তন যে ডাক্তার আছেন বা চিকিৎসক আছেন তাদের সঙ্গে নিয়ে রোগীর চিকিৎসা করছেন এবং চিকিৎসকদের পেশায় যে মান সম্মান দিনে দিনে বাড়ছিল তা কিন্তু চিকিৎসকদের যে আমলাতান্ত্রিক সংগঠন সেখান থেকে দেখে কিন্তু বোঝা যায়। এবং মুকাররব খানের যে চিত্রগুলো আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সোনালী পাড় যুক্ত সাদা সিল্কের দস্তুর পরে আছেন চিকিৎসকরা এবং তারা সম্রাটের খুব কাছেই অবস্থান করছেন। অর্থাৎ চিকিৎসকরা যদি সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে যদি দক্ষ না হন, সম্রাটের কাছাকাছি না থাকেন, তাহলে তো সেই সম্রাটের কাছে তিনি দরবারে থাকতে পারবেন না, তো থাকতেন আর কি। আচ্ছা,
আমি মনসবদারদের কথা বললাম, এবার যারা মনসব পাননি তাদের কি ব্যবস্থা ছিল। যারা মনসব পাননি তাদের কিন্তু দৈনিক বা বাৎসরিক বেতনের ব্যবস্থা ছিল। যেমন হাকিম ফতেহুল্লাহ দৈনিক 50 টাকা বেতন পেতেন। পরবর্তীতে তিনি মনসব লাভ করেছিলেন, 900 পদমর্যাদার মনসব লাভ করেছিলেন পরবর্তীতে। তারপর হাকিম সালি তিনি 1637 খ্রিস্টাব্দে যখন রাজকীয় চিকিৎসক হিসেবে যোগদান করেন তখন দৈনিক কিন্তু 30 টাকা বেতন পেতেন। তিনিও পরবর্তীকালে আর কি মনসব লাভ করেছিলেন। এবং মনসব লাভ করলেও মানে ঔষধ রাখার জন্য কিন্তু ডাক্তাররা বা চিকিৎসকরা আলাদা করে একটা খরচা পেতেন। শাহ আলমের প্রধান চিকিৎসক হাকিম মোহাম্মদ মুকিম বাৎসরিক 1 লক্ষ টাকা বেতন পেতেন এবং মানুচ্চি নিজে শাহ আলমের কাছ থেকে মাসে 300 টাকা বেতন পেতেন। তারপর হাকিম মুমিনা 1638 খ্রিস্টাব্দে বাৎসরিক 20,000 টাকা বেতন পেতেন এবং এই বেতন 1640 খ্রিস্টাব্দে 26,000 টাকা, 1641 খ্রিস্টাব্দে 27,000 টাকা হয় এবং তার বেতন শেষ পর্যন্ত তিনি যখন অবসর নিচ্ছেন তার বেতন 30,000 টাকায় পৌঁছেছিল। একইভাবে হাকিম রুকনা খাসি বাৎসরিক 24,000 টাকা বেতন পেতেন। সেই সময় হাকিম হাজিক নামে একজন চিকিৎসক ছিলেন যার মনসব ছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণে তার সেই মনসব বাতিল করে দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে তাকে বাৎসরিক 15,000 টাকা বেতন দেওয়ার ব্যবস্থা হয়েছিল। পরবর্তীতে সেই বেতন বেড়ে 20,000 টাকা হয়েছিল। আচ্ছা, এছাড়াও আমরা জানতে পারি যে মুঘল যুগের সামরিক বা বেসামরিক অফিসার যাদের চিকিৎসা সংক্রান্ত কিছু জ্ঞান ছিল তারা কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা করতেন। যেমন শেখ ফৌজি, আমালুল্লাহ ফিরোজ জং, তারপরে খোয়াজা খোদাইন্দ প্রমুখ ব্যক্তিগণ সময়ে সময়ে চিকিৎসক হিসেবেও তাদের ভূমিকা পালন করতেন এবং শেখ ফৌজি প্রায়শই সাধারণ জনগণের বিভিন্ন রোগের চিকিৎসা করতেন। মুঘল যুগের যে বিভিন্ন উপাদান আছে সেখান থেকে জানা যায় যে মুঘল যুগে সম্রাট এবং চিকিৎসকদের মধ্যে পৃষ্ঠপোষক পোষ্যের সম্পর্ক ছিল, অর্থাৎ পেট্রন ক্লায়েন্ট রিলেশন যেটাকে আমরা বলছি, পৃষ্ঠপোষক পোষ্যের সম্পর্ক ছিল। মানুচ্চি উল্লেখ করছেন যে রাজকীয় হারেমে বা অভিজাতদের হারেমে প্রবেশ করার পূর্বে চিকিৎসককে সর্বাঙ্গ সাদা কাপড় দিয়ে আবৃত মানে রাখতে হতো। আবার রাজরক্তের কোনো রোগীর চিকিৎসা করার পূর্বে সম্রাটের অনুমতি নিতে হতো। তিনি আরো জানাচ্ছেন অভিজাত বা রানীরা অন্য কোনো অভিজাতের বা রানীর কর্মচারীর সঙ্গে সরাসরি কোনো কথা বলতে পারতো না বা সম্পর্ক রাখতে পারতো না। 1683 খ্রিস্টাব্দে যুবরাজ শাহ যখন অসুস্থ হন তখন মানুচ্চি তার চিকিৎসা করতে গেলে তিনি কিন্তু প্রাথমিকভাবে একটা বাধার সম্মুখীন হয়েছিলেন। আচ্ছা, শাসক বা অভিজাত চিকিৎসকদের পরিষেবার উপর যে কতটা নির্ভর করতেন সেটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যায়। যেমন জাহাঙ্গীরের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি জানা যায়। যেমন একদিকে জাহাঙ্গীর চিকিৎসকদের পরিষেবা এবং সুদক্ষ চিকিৎসা পদ্ধতির উপর তার খুব উচ্চাসা ছিল, তেমনি কোনো চিকিৎসক যদি পরিষেবা দিতে ব্যর্থ হতেন বা সম্রাটের উচ্চাসা পূরণ করতে না পারতেন তাহলে জাহাঙ্গীর কিন্তু তাদেরকে ভৎসনা করতেন এবং বিভিন্ন ব্যাধি সারিয়ে তুলতে অক্ষম চিকিৎসকদের সমালোচনা করলেও তিনি আবার যারা ভালো কাজ করতেন তাদের সঙ্গে সময় কাটাতেন বা তাদের প্রশংসা করতেন। আমরা একটা ঘটনা উল্লেখ পাই যে 1621 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর যখন কাশ্মীর ভ্রমণ করেন তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাকিম রুহুল লুহাও এবং হাকিম রুকনা সেই সময় সম্রাটের চিকিৎসা করে তাদের রোগ সারিয়ে তুলতে ব্যর্থ হন। সেই মুহূর্তে হাকিম মসিজ্জমানকে সম্রাটের চিকিৎসার জন্য ডাকা হয় এবং সেই নতুন চিকিৎসক কিন্তু তার অক্ষমতার কথা
প্রকাশ করে, এবং যখন তিনি অক্ষমতার কথা প্রকাশ করেন তখন কিন্তু তিনি ক্ষুব্ধ হন। তিনি জাহাঙ্গীর লিখছেন তার আত্মজীবনীতে যে মাসিউজ্জামানের কথা লিখছেন যে তার দায়িত্ব কর্তব্যের কথা ভুলে এবং তার প্রতি আমার দাক্ষিণাত্যের কথা ভুলে আমার অসুস্থতা সারাবার কোনো চেষ্টাই করলো না। সবচেয়ে বিস্ময়কর যে এই অসুস্থতার মুহূর্তে সে মক্কা যাওয়ার জন্য আমার কাছে ছুটি প্রার্থনা করলো। আমি তার ছুটি মঞ্জুর করলাম এবং পথের খরচের জন্য 20,000 টাকা দিলাম। অর্থাৎ সম্রাট কিন্তু যে একেবারে রেগে গিয়ে তাকে খুবই মানে ভৎসনা করেছিলেন তা নয়, তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, তিনি অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু যখন তিনি বললেন যে আমি এই সময় একটু মক্কা যাওয়ার কথা ভাবছি, তো আপনি যদি আমাকে ছুটি দিতেন তো খুব ভালো হতো, সেটা অনুমোদন করেছিলেন এবং সেই সঙ্গে তাকে ভাত খরচের জন্য 20,000 টাকাও দিয়েছিলেন। সেই সময় কিন্তু 20,000 টাকা মানে অনেক টাকা। এই পৃষ্ঠপোষক এবং যে পোস্টের সম্পর্কের কথা আমি বলছি সেটা কিন্তু তাভারনিয়ার বিবরণ থেকেও জানা যায়। কারণ 1665 সালে ডিসেম্বর মাসে তাভারনিয়া যখন এলাহাবাদ শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতে পারেন যে এই অঞ্চলের গভর্নরের বেতনভুক কিছু পার্সিয়ান চিকিৎসক আছেন এবং এইসব ডাক্তারদের মধ্যে প্রধান চিকিৎসকের কাছে, এবং সেই প্রধান চিকিৎসককে কিন্তু অভিযোগ করার পর কাজ থেকে বহিষ্কার করা হয় এবং চিকিৎসক তার পরিবার নিয়ে চলে যান। এই ঘটনার কিছুদিন পরে কিন্তু গভর্নর অসুস্থ হয়ে পড়েন, ফলে তিনি বহিষ্কৃত চিকিৎসককে কাজে যোগ দেওয়ার জন্য আবার তিনি ডেকে পাঠান এবং ডেকে পাঠান তখন সেই চিকিৎসক অনুভব করেন যে আমাকে তো তা ছাড়াতে চলবে না। সেই সময় কিন্তু সেই খবরে উৎসাহিত হয়ে চিকিৎসক কিন্তু তার স্ত্রী সন্তান সহ কৃতদাসীদেরকে ছুরিকাঘাত করে হত্যা করেছিলেন, কিন্তু এর পরেও কিন্তু চিকিৎসককে কোনো শাস্তি দেওয়া হয়নি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চিকিৎসকের প্রয়োজন ছিল, যিনি ভালো চিকিৎসক তিনি কিন্তু তার মানে সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার করে নিতেন সময় সময়। তবে এখানে আর একটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে চিকিৎসকগণ তাদের পৃষ্ঠপোষকের কাছে যে সবসময় বাধা থাকতেন তা কিন্তু নয়। অন্যান্য পেশার মতো চিকিৎসকরাও তার কর্মদাতাকে পরিবর্তন করতে পারতেন। যেমন হাকিম মোহাম্মদ হোসেন গিলান প্রথমে মোহাম্মদ খানের তিনি বিজাপুরের আদিল সাহেব সরকারি চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন, এরপর তিনি খানি দুরানের কাছে নিযুক্ত হন, মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন সময় তিনি কিন্তু চিকিৎসক ছিলেন। আচ্ছা, এরপরে কিছু প্রাতিষ্ঠানিক চিকিৎসালয় সম্পর্কে আমি আলোচনা করতে চাইছি। মুঘল যুগে আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক হাসপাতালের উল্লেখ পাই। জাহাঙ্গীর বড় শহরগুলিতে হাসপাতাল তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং এই হাসপাতালগুলির ব্যয় নির্বাহ হতো খালিসা শরীফা থেকে। ঔরঙ্গজেবের রাজত্বকালেও ছোট শহরে হাসপাতাল তৈরির কথা জানা যায়। এইসব হাসপাতালগুলিতে চিকিৎসক এবং শল্যবিদগণ প্রধান চিকিৎসকের মানে অধীনে থাকতেন। সরকারি হাসপাতাল ছাড়াও মুঘল যুগে অভিজাতগণও কিছু, মানে যারা অভিজাত ছিল তারাও কিছু হাসপাতাল তৈরি করেছিলেন। যেমন জাহাঙ্গীরের রাজত্বকালে সইফ খান একটি হাসপাতাল ভবন নির্মাণ করেন যেখানে মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র জনসাধারণের চিকিৎসার ব্যবস্থাও ছিল। এছাড়াও হাকিম আলিমুদ্দিন ওয়াজির খান একটি মাদ্রাসা এবং একটি চিকিৎসালয় তৈরি করেছিলেন। আচ্ছা, তো এটাই বলা যায় যে আমরা যেটা দেখছি আর কি, যে মুঘল সম্রাটেরা যে চিকিৎসার ক্ষেত্রে যেভাবে নজর রেখেছিলেন তাতে সমগ্র চিকিৎসা ব্যবস্থা উপকৃত হয়েছিল। চিকিৎসক নিয়োগ থেকে শুরু করে তাদের বেতন প্রদান, পদোন্নতি সবেতেই মুঘল সম্রাটের পেশাদারিত্বের পরিচয় পাওয়া যায় এবং সম্রাটদের উদ্যোগে পৃষ্ঠপোষকতায় ইউনানি এক বিশেষ চিকিৎসা পদ্ধতি হিসেবে ভারতবর্ষে তার স্থায়ী যে আসন, সেই স্থায়ী আসন করে নিয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার আলোচনা। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
থ্যাংক ইউ দেবাশিস, ভীষণ মনোগ্রাহী এবং খুব চিত্তাকর্ষক আলোচনা আমরা শুনলাম। তো এখানে উপস্থিত আছেন লোকপাড়া মহাবিদ্যালয়ের অধ্যাপিকা রোশনি দে ম্যাডাম। আপনার যদি কিছু বক্তব্য থাকে ম্যাডাম, আপনি পেশ করতে পারেন। থ্যাংক ইউ সুমনদা। প্রথমত আপনাদের এই অ্যাড অন কোর্সটা ভীষণ ভালো লাগছে আপনারা যে করেছেন, এবং ভালো ভালো লেকচার শোনার সুযোগ হচ্ছে। আমি কালকেরটা শুনতে পারলাম না, আজকে একটু সময় করে যে কোনো ভাবেই হোক আমি জয়েন করে গেলাম, এবং পুরো প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র মধ্যযুগীয় চিকিৎসা ব্যবস্থায় হাকিমদের রোল সম্পর্কেই উনি আলোচনা করলেন না দেবাশিস বাবু, সেই সঙ্গে মধ্যযুগীয় আর কি মানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কতটা অ্যাক্টিভ ছিল পাবলিক হেলথের ক্ষেত্রে, সেই জায়গাটা খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন। সঙ্গে হাকিমদের যে স্টেটাস, সত্যি কথা মানে সোশ্যাল স্টেটাস, এবং তাদের ব্যাপারে যারা রুলার্স তারা কতটা কনসার্নড হাকিমদের জন্য, মানে গিফটস অ্যান্ড গ্রান্টস, তাদের বেতন, প্রত্যেকটা দিক। এবং আমি একটা প্রশ্ন মানে করবো ভেবেছিলাম, কিন্তু উনি শেষের দিকে বিষয়টা উল্লেখ করলেন, যেটা হারেমে হাকিমদের যাওয়া আসার বিষয়টি। কয়েকটা জায়গা আমি একটু জানতে মানে অবশ্যই আগ্রহ প্রকাশ করছি। যেমন আরেকটা জায়গা উনি খুব সুন্দর, যেটা ওই হাকিমি চিকিৎসা আর আয়ুর্বেদ চিকিৎসার যেটা পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ মানে হাকিমি চিকিৎসাটা তো এলো ভারতের বাইরে থেকে, এবং আয়ুর্বেদ তার আগে থেকে, তার আর অনেক তার আর্লি এক্সিস্টেন্স, এবং দেখা যাচ্ছে যেটা অ্যাকসেপ্টেন্স এন্ড অ্যাসিমিলেশন, যেটা ইন্ডিয়ান কালচার এন্ড নলেজ সিস্টেমের একটা ইউনিক দিক, সেটা কিন্তু ওই পিসফুল কোএক্সিস্টেন্স এর বিষয়টা উনি উল্লেখ করে ওই জায়গাটাও আমাদের আলোকিত করলেন, ভালো লাগলো। আমি কয়েকটা জায়গা আমি একটু জানতে আগ্রহ প্রকাশ করছি দেবাশিস বাবু। যেমন হাকিমি চিকিৎসা ব্যবস্থার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাকিমি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংস্কার কতদূর যুক্ত ছিল, মানে হাকিমরা কি চিকিৎসার সঙ্গে সংস্কারকে নিয়ে চলতেন, কোন রকম সংস্কার কি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল, যেমন আয়ুর্বেদের সঙ্গে আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে বাংলায় হাকিমদের উপস্থিতি প্রসঙ্গে যদি 2-1 কথা শুনতে পেতাম তো ভালো লাগতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে সুস্থ না করতে পারলে তাদেরকে তিরস্কৃত করা হচ্ছে একটা জায়গায়, যেমন শুনলাম। তেমনি আবার জাহাঙ্গীরের নির্যাতন দেখলাম, তার রাগ হলো, অভিমান হলো, কিন্তু তিনি শাস্তি দেননি হাকিমকে কোনোভাবে, 20,000 টাকা দিয়ে তিনি তাকে অ্যালাউ করছেন হজে যেতে। তাহলে এই তিরস্কৃত হওয়ার ঘটনা কি অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে, নাকি একটা হাকিম মানে হাকিমি ব্যবস্থা যেটা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, এবং বিজ্ঞানকে প্রপারলি না বুঝে ওঠার কারণে একটা কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, এইভাবে কি আমরা বলতে পারি? আর মহিলাদের মধ্যে মানে কোন রকম ভাবে, মানে হারেমে কোনোভাবে আমরা ইন্টারনালি কোনো মহিলাকে পাচ্ছি কখনো কোনো পিরিয়ডে, যারা এই হাকিমি ট্রিটমেন্ট কিছুটা হলেও শিখেছিলেন, বা তারা মানে তারা অবশ্যই পাবলিক স্পেয়ারে অ্যাপ্লাই করতে পারবে না, আমরা জানি মধ্যযুগীয় সমাজ কেমন ছিল, কিন্তু কোনোভাবে কি আমরা এরকম জানতে পারছি যে মহিলাদের মধ্যে এটার সামান্যতম চর্চারও একটা জায়গা ছিল? এই জায়গাগুলো একটু জানতে আগ্রহ প্রকাশ করছি। আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একে একে উত্তর দেওয়ার চেষ্টা করছি, যদি কোনোটা মিস হয় একটু ধরিয়ে দেবেন। প্রথমে আপনি বললেন যে কোন রকমের সংস্কার হয়েছিল কিনা, কারণ আয়ুর্বেদের মধ্যে যে সংস্কার বা ইত্যাদি আমরা দেখি। আমার যেটুকু তথ্য জানা আছে যে ইউনানি চিকিৎসা ব্যবস্থার উদ্ভব তো মধ্য এশিয়ায়, বিশেষত আরবিয়ান যে রিজিয়ন সেখানে, এবং এই চিকিৎসা পদ্ধতির যদি উদ্ভব দেখা যায় তাহলে কিন্তু দেখতে পাবো যে বিভিন্ন দেশের কালচারাল যে দিক সেটার কিন্তু অ্যাসিমিলেশন হয়েছিল, মানে গ্রিস, তারপরে রোম থেকে শুরু করে, চীন থেকে শুরু করে ভারতবর্ষের যে আয়ুর্বেদ, তার উপরেও কিন্তু যখন ইউনানি চিকিৎসাটা গড়ে উঠছে তখন কিন্তু বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে একটা স্বতন্ত্র চিকিৎসা ধারা হিসেবে গড়ে উঠেছিল। এবার যখন মুসলিম শাসকদের হাত ধরে ভারতবর্ষে এলো, তখন কিন্তু যে একদম মানে তার মধ্যে আরো বিভিন্ন নিত্য নতুন যে বিষয় বা নিত্য নতুন যে গবেষণা, সেই রকম ভাবে কিছু হয়নি, কিন্তু একেবারে যে স্থবির ছিল
বা কোনো অগ্রগতি হয়নি সেটা বলাটাও ভুল হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা বিখ্যাত হাকিম ছিলেন তারা কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র পড়ে বা পড়াশোনা করে তারা কিন্তু বইপত্র লিখে সেইটাকে আরো বেশি কি বলবো মানে মানুষের উপযোগী করে তুলতে তারা সচেষ্ট ছিলেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একদম দারুণভাবে আবার একটা নতুন কিছু এলো বা নতুন কিছু হলো সেরকম কিন্তু নয়, ঠিক আছে। একটা লিমিটেড এরিয়া ছিল যেখানে তারা উন্নতির একটা জায়গা রেখেছিল বা উন্নতি করেছিল। এছাড়া আপনি প্রশ্ন করলেন যে আয়ুর্বেদের সঙ্গে যে অ্যাসিমিলেশনের কি একটা প্রশ্ন করলেন যেন? না, ওটা আমি মানে জাস্ট মানে ভালো লেগেছে তাই আমি বলেছি যে অ্যাসিমিলেশনের জায়গাটা। আমি প্রশ্ন করেছি যে মহিলারা কোনোভাবেই আচ্ছা, এই হাকিমি মহিলাদের প্রসঙ্গে চিকিৎসা না, চর্চার সঙ্গে আমি মহিলাদের কোনো চিকিৎসকের আমি রেফারেন্স পাইনি, বা আমি যেটুকু পড়াশোনা করেছি কোনো মহিলা হাকিম চিকিৎসকের উল্লেখ আমি পাইনি। হয়তো থাকলে থাকতেও পারে, কিন্তু সেটি আমার জানার বাইরে। আমি কোনো মহিলা চিকিৎসকের উদাহরণ পাইনি, এবং পুরুষ চিকিৎসকরাই মহিলাদের চিকিৎসা করতেন। পুরুষ চিকিৎসকরাই চিকিৎসা করতেন এবং তাদেরকে বিভিন্ন রকম বাধা নিষেধের মধ্য দিয়ে গিয়ে তারা চিকিৎসা করতে পারতেন। কিন্তু কোনো মহিলা চিকিৎসক, আমার কিন্তু কোনো মহিলা চিকিৎসকের নাম আমি রেফারেন্স হিসেবে পাইনি, হয়তো আমার জানার বাইরে থাকলেও থাকতে পারে। আচ্ছা, আরেকটা জায়গা যেটা বললাম যে এই যে তিরস্কৃত, আচ্ছা, তিরস্কৃত ব্যাপারটা আমি বিষয়টা, এটা কি অসহিষ্ণুতা নাকি কুসংস্কারাচ্ছন্ন হওয়া? অসহিষ্ণুতা ঠিক মনে হয় না, কারণ দেখুন তারা তো ধরুন সেই মধ্যযুগীয় শাসক ছিলেন যাদের ক্ষমতার মূল উৎস ছিল সেনাবাহিনী, এবং তারা সেই এককেন্দ্রিক যে শাসন ব্যবস্থা তার মধ্যে থেকেছিলেন। সুতরাং খুব স্বাভাবিক কারণে একজন শাসক যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তার যে এক্সপেকটেশন, যে অর্থাৎ আমি বেতন দিয়ে চিকিৎসক রাখছি কিন্তু আমার কাজে আসছে না, সেই ধারণার বশবর্তী হয়ে হয়তো তারা বলতেন, বা তাদের এক্সপেকটেশনও বেশি ছিল। কিন্তু তাদের ধারণার মধ্যে এটা ছিল না যে সব রোগ মানে এমন তো নয় যে সব রোগের তখন চিকিৎসা আবিষ্কার হয়ে গেছে বা সমস্ত রোগী নিরাময়যোগ্য 100%, সেটা যেমন এখন নয় তখনও নিশ্চয়ই ছিল না। ফলে স্বাভাবিকভাবে তাদের মানে যেটা মানে কিছুটা অজ্ঞানতা ছিল, অজ্ঞানতা অবশ্যই ছিল, অবশ্যই ছিল। হ্যাঁ, সেখান থেকে কুসংস্কারাচ্ছন্ন যে মানে ট্রিটমেন্ট করছে এবং সুস্থ হবই, না হলে সেটা ব্যক্তিকেন্দ্রিক ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমার আরেকটা নতুন প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন, আর আমার যেটা করেছি অলরেডি, যে বেঙ্গল প্রসঙ্গে যদি একটা দুটো কথা শুনতে পেতাম ভালো লাগতো। বেঙ্গল প্রসঙ্গে আমি তথ্য পাইনি। আচ্ছা, বেঙ্গল সুলতানদের সম্পর্কে আমি তথ্য পাইনি। কথা আছে, মানে এই পাইনি ইন দা সেন্স মানে নেই তা না, এটা আমি বলি, এটা আমি মানে খুব ছোট করার জন্য আর কি ওই দিকটা আমি সেরকম ভাবে আলোকপাত করিনি। আচ্ছা, মানে ওটা একটা আলাদা এরিনা, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, বেশ। একটা লাস্ট কোয়েশ্চেন স্যার, সেটা হচ্ছে যে তারা প্রাইভেট প্র্যাকটিস এখনকার মতো ছিল কিনা, বা যারা মানে মানে রয়্যাল ফ্যামিলির সঙ্গে যুক্ত ছিলেন, বেতনভুক ছিলেন, তারা রয়্যাল ফ্যামিলির বাইরে কাউকে দেখতে মানে দেখার আর কি জন্য এন্টাইটেল ছিলেন না, সেই জায়গাটা একটু যদি বলেন। কারণ সম্রাটরা সুলতানরা যে রয়্যাল ফ্যামিলির চিকিৎসক এবং সব বড় শহরগুলোর যে চিকিৎসক, মানে শুধু যে দিল্লি বা আগ্রা বা রাজধানী কেন্দ্রিক হাসপাতাল ছিল তা তো নয়, বিভিন্ন প্রাদেশিক বড় বড় শহরগুলোতেও ছিল, এবং সেই শহরগুলোর চিকিৎসককে নির্দেশ দেওয়াই ছিল যে যে কোনো মানুষ চিকিৎসা করতে পারে, কিন্তু তার প্রভিশনটা কম ছিল। আমি একবার বললামও যে সাধারণত গ্রামের মানুষ ওই বড় শহরে চিকিৎসা করতে সাধারণত আসতেন না, তবে অনেকে আসতেনও, হ্যাঁ, কিন্তু মানে সেটা খুব মানে খুব বেশি ছিল না আর কি। আর যারা রয়্যাল চিকিৎসক ছিলেন তারা প্রাইভেট প্র্যাকটিস করতেন, তারা সময় যখন পেতেন প্রাইভেট প্র্যাকটিস করতেন। শুধু তাই নয়, আমি একটা আলোচনার প্রসঙ্গে বললাম, সেনাবাহিনীর মধ্যে যারা মানে উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন বা বিখ্যাত সেনাপতি ছিলেন, তাদেরও কিন্তু এই ইউনানি সম্পর্কে বেশ কৌতূহল ছিল, এটা বলেছেন, চিকিৎসা করতেন। তারাও কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা করতেন। মানে এমন নয় যে সম্রাটরা এরকম বলেননি যে আমার চিকিৎসা করছো মানে তুমি সাধারণ মানুষের চিকিৎসা করতে পারবে না, তা নয়, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে অ্যাক্সেস করতে পারতো না, অ্যাক্সেসটা খুব একটা সহজ ছিল। ঠিক, থ্যাংক ইউ। মানে আপনি এত সুন্দর, মানে একটা পুরো মধ্যযুগটা ধরে একটা কালানুক্রমিক
একটা সাজানো আলোচনা আপনি করলেন ইউনানি চিকিৎসার উপর, মানে ওপর। অপূর্ব লাগলো আপনার আলোচনা, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোশ্চেন, ছাত্রছাত্রীদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ স্যার স্যার, আমার আমার একটা একটা কোশ্চেন ছিল। কোশ্চেন এক এক করে হ্যাঁ বলো। স্যার আমি স্যার বলছি, আমার কোশ্চেনটা হলো, দাদা আগে আগে অমিত করে নে, তারপর রিয়া করবি। স্যার আমার ঠিক আছে। কোশ্চেনটা হলো স্যার, যে স্যার তার উল্লেখ্য উক্তিতে বললেন কি ইউনানি চিকিৎসা ব্যবস্থা ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা দুটোতেই স্যার মানে গাছের উল্লেখ পাওয়া গেছে, মানে গাছের পাতা হোক বা ছালের এইসবের উল্লেখ পাওয়া গেছে। তাহলে স্যার কি আহ, চিকিৎসা ব্যবস্থার মানে ঔষধ নির্মাণ প্রক্রিয়া কি একই ছিল? এবং যদি ঔষধ নির্মাণ প্রক্রিয়া ও চিকিৎসা ব্যবস্থা একই ছিল, তাহলে চিকিৎসা ব্যবস্থার ভিন্ন নাম কেন? আচ্ছা আচ্ছা, খুবই ভালো প্রশ্ন করেছো। কোশ্চেন অমিত, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই ভালো প্রশ্ন করেছো, প্রশ্নটা শুনে খুব ভালো লাগলো। দেখো, ঔষধ তৈরির প্রক্রিয়া কিন্তু এক ছিল না। এছাড়াও চিকিৎসা দর্শন বলতে যা বোঝায়, মানে যে কোনো চিকিৎসা পদ্ধতিতে একটা চিকিৎসা দর্শন আছে, বা কিছু জিনিসকে তারা বিশ্বাস করে ধরো চিকিৎসা করে আর কি। আয়ুর্বেদের একরকম, মানে বা ইউনানির একরকম, অ্যালোপ্যাথির একরকম। সুতরাং ইউনানির যে চিকিৎসা দর্শন এবং আয়ুর্বেদিকের যে চিকিৎসা দর্শন, সেটা কিন্তু আলাদা। শুধু চিকিৎসা দর্শন আলাদা তাই নয়, চিকিৎসা পদ্ধতিও আলাদা। কিন্তু ঔষধের উপাদান হিসেবে ব্যবহৃত যে বিষয়গুলি, অর্থাৎ বিভিন্ন গাছগাছড়া, লতা পাতা, সেই উপাদানগুলো কিন্তু এক, কিন্তু ঔষধ তৈরির প্রক্রিয়া আলাদা ছিল, আলাদা ঔষধ ছিল। চিকিৎসক, যে ইউনানি চিকিৎসক ছিলেন, তিনি আয়ুর্বেদিক চিকিৎসক সাধারণত করতেন না, কিন্তু এমনও উদাহরণ দেখা গেছে যে আয়ুর্বেদটাকে আরো জানতে বা এদেশের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে তার আয়ুর্বেদও শিখেছেন, কিন্তু দুটো আলাদা ধারার চিকিৎসা পদ্ধতি ছিল। তবে এই প্রসঙ্গে তোমাকে আমি আরো একটা এক্সট্রা বলতে চাই, সেটা হচ্ছে ইউরোপীয় চিকিৎসা হিসেবে যেমন অ্যালোপ্যাথিক চিকিৎসার সঙ্গে কিন্তু কোনো মিল নেই আর কি, ওটা সম্পূর্ণ আলাদা দর্শনের উপর। কিন্তু আমি তোমাকে প্রথমে আর কি বললাম যে ধরো যে কি বলে যে 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 দর্শনের কথা আমি বলছিলাম, প্রথমে আমি বলেছিলাম যে তোমার যে মূত্র, মল বা হলুদ পিত্ত, হ্যাঁ, পিত্ত, বায়ু, কফ, এই যে একটা তোমাকে বলি পিত্ত, বায়ু, কফ, এই ধারণাটা কিন্তু আয়ুর্বেদের মধ্যে ছিল, ঠিক আছে। আর দেখো ইউনানির মধ্যে, এখানে আমি স্লাইডে দেখিয়েছিলাম যে শ্লেষ্মা, রক্ত, হলুদ পিত্ত, কালো পিত্ত, এরকম একটা ভাগ ছিল। সুতরাং এই যে দর্শন, যেটা খানিকটা মিল থাকলেও কিন্তু একই রকম ছিল না। তাদের দর্শন আলাদা ছিল, চিকিৎসা পদ্ধতি আলাদা ছিল, এবং স্বাভাবিক কারণে তাদের নামও আলাদা ছিল। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে, ইউনানি যখন গড়ে ওঠে তখন কিন্তু ভারতবর্ষের যে ধরো চিরাচরিত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ, তার উপর প্রভাব পড়েছিল, এবং প্রভাব পড়েছিল বলেই তো আয়ুর্বেদের সঙ্গে ইউনানির অনেকটা মিল আছে। ধন্যবাদ স্যার, আমাকে এত ভালোভাবে যুক্তি সম্পূর্ণভাবে আমাকে বুঝিয়ে দিতে আমার মানে প্রশ্নটা। নেক্সট কোশ্চেন স্যার রিয়া, নেক্সট কোশ্চেন। হ্যাঁ স্যার, আমার অনেকগুলো কোশ্চেন ছিল, তার মধ্যে ম্যাম অনেকগুলো জিজ্ঞাসা করলেন, তো আমি আর সেগুলোর দিকে যাচ্ছি না। তো স্যার আমার একটা কোশ্চেন হলো যে এই ইউনানি ব্যবস্থাটা, এটা কি শুধু মুসলমান শাসন ব্যবস্থা যতদিন পর্যন্ত ভারতে ছিল ততদিন পর্যন্তই কি চালু ছিল, মানে তারপর কি আর এই ব্যবস্থা কোনো মানে চিহ্ন পাওয়া যায়নি? আর যদি পাওয়া গেছে তাহলে বর্তমানে সেটি কি নামে পরিচিত? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। ইউনানি চিকিৎসা ব্যবস্থা এখনো চালু আছে। আয়ুর্বেদিক চিকিৎসা যেমন চালু আছে, ইউনানি চিকিৎসাও তেমন চালু আছে। যখন ভারতবর্ষে অ্যালোপ্যাথিক মেডিসিন এলো, তখন ব্রিটিশরা তাদের নিজের যে চিকিৎসা ব্যবস্থা চালু করার প্রয়োজনে এবং স্বার্থে এই যে ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থা, ট্র্যাডিশনাল চিকিৎসা বলতে আমরা ভারতীয় চিকিৎসা হিসেবে ইউনানি এবং আয়ুর্বেদিক দুটোকেই বুঝি, সেই দুটোকে গলা টিপে কিভাবে হত্যা করতে হয় তার সব রকম চেষ্টা করলেন। সেটা অন্য আলোচনা। সুমনদা যদি অ্যালোপ্যাথির উপর কোনোদিন আলোচনা রাখে, তাহলে আমি সেদিন আলোচনা করব যে কিভাবে অ্যালোপ্যাথিক মেডিসিন আয়ুর্বেদ এবং ইউনানিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। তারা অনেকাংশে সফলও হয়েছিল এবং সফল হওয়ার কারণও ছিল।
কারণ অ্যালোপ্যাথি মেডিসিন যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, আয়ুর্বেদ বা ইউনানিও গড়ে উঠেছিল, কিন্তু তাদের গবেষণা আর এগোয়নি, সময়ের সঙ্গে সঙ্গে এগোয়নি। তারা যেখানে উদ্ভব হয়েছিল সেখানে মোটামুটি এক থেকে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল। সুতরাং সেদিক থেকে বলা যায় যে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন, মরেও গেছিল, কিন্তু তবুও এখন ওই অল্প একটু নিঃশ্বাস পড়ছে আর কি, চলছে। অনেকেই এখন আয়ুর্বেদিক, এখন আমাদের মধ্যে অনেকেই আয়ুর্বেদিকের উপর মানে সরি ভুল বললাম, অ্যালোপ্যাথির উপর বিভিন্ন তিক্ত বিরক্ত হয়ে অনেকে আয়ুর্বেদিক চিকিৎসা করে, অনেকে ইউনানি চিকিৎসা করে, এখনো চালু আছে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? একটা কথা এখানে বলে দিই, হিন্দু মুসলিমের ব্যাপার এরকম কিন্তু নয় যে ইউনানি চিকিৎসা শুধু মুসলিমরাই গ্রহণ করত আর আয়ুর্বেদিক হিন্দুরাই গ্রহণ করত, ব্যাপারটা কিন্তু এরকম নয়। হিন্দুরাও ইউনানি চিকিৎসা নিত, মুসলিমরাও আয়ুর্বেদিক চিকিৎসা নিত। এখানে কিন্তু কোনো বিরোধিতা ছিল না যে হিন্দু বলে আয়ুর্বেদিক নেবে ইউনানি নেবে না, সেরকম কিন্তু ব্যাপার ছিল না। কারো কোনো কোশ্চেন? ধন্যবাদ স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি একটু আগে বললেন যে এই ইউনানি চিকিৎসা পদ্ধতির মধ্যে সমস্ত মানে বিভিন্ন সম্প্রদায়ের চিকিৎসক এখানে নিযুক্ত হতে পারত, এবং সেই মানে মধ্যযুগে কি তখন এই যে চিকিৎসা পদ্ধতি মানে শুরু হয়েছিল ইউনানি চিকিৎসা পদ্ধতি, তখন কি চিকিৎসা পদ্ধতি শেখার জন্য কি কোনো আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, সেটা সম্পূর্ণভাবে গুরুমুখী বিদ্যা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান মানে এখন আমরা মেডিকেল কলেজ অর্থে যা বুঝি সেই ধরনের ছিল না, কিন্তু ছিল আর কি। মানে যারা বিখ্যাত চিকিৎসক ছিলেন, রাজকীয় চিকিৎসক ছিলেন, তারা তাদের শিষ্যদের মধ্যে বা যারা শিখতেন তাদেরকে শেখাতেন। না শিখলে নতুন চিকিৎসক তৈরি হবে কিভাবে? কিন্তু আধুনিক অর্থে যেভাবে আমরা মেডিকেল কলেজ বুঝি সেই অর্থে মেডিকেল কলেজ ছিল না, কিন্তু চিকিৎসক শেখার ধারা অবশ্যই টিকে ছিল। এবং সেটি মানে সম্রাট এবং সুলতানদের মানে অনুগ্রহে অর্থাৎ পৃষ্ঠপোষকতাই সম্পন্ন হতো। এমন নয় যে কোনো বেসরকারি ভাবে কারো ইচ্ছা হলো সে শিখে গেল, সেরকম ব্যাপার নাই। সেটা সম্পূর্ণভাবে সম্রাটদের মানে চোখের মধ্যেই এবং তাদের পৃষ্ঠপোষকতার মধ্যেই চালু ছিল। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে? দেবকৃষ্ণ স্যার কোনো প্রশ্ন আপনার? স্যার কোনো? হ্যাঁ দেবকৃষ্ণ হ্যাঁ, বাবু, দেবকৃষ্ণ দা, হ্যাঁ, অনেক হ্যাঁ, দিন পর ধন্যবাদ দেখা। ভাতৃপ্রতি আমার। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমি খুব। তোমার মুখটা দেখতে এত পাচ্ছি না যে, মুখটা আচ্ছা একটু থামো, দেখি। দেখো। ভিডিও অন করো। হ্যালো, ছাদের উপরে ভিডিও আছি আমি। ভালো দেখাচ্ছে স্ক্রিন। নেটওয়ার্কের প্রবলেম আছে। ছাদের উপরে আছি, ছাদের উপরে। হ্যাঁ ঠিক অন্ধকার আছে, ছাদের উপরে আছি। প্রবলেম আছে, ছেড়ে দাও। তুমি বলো, কোশ্চেন করো। আচ্ছা, এত সুন্দর আলোচনা। আমরা ইতিহাসের গতানুগতিক শিক্ষার বাইরে এই যে শিক্ষা, আমরা সবাই সমৃদ্ধ হলাম আজকে। আশা করি এটা একটা নতুন সংযোজন আমাদের শিক্ষার ক্ষেত্রে। তার জন্য তো আমি ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না দেবাশিস বাবুকে, আমার ভাতৃপ্রতিম। আমি অনেকেই কোশ্চেন করলেন, তার মাধ্যমে তো সমৃদ্ধ হয়ে গেল, কোশ্চেনগুলো চলে যাচ্ছে। ঠিকই কোশ্চেন, সবাই ভালো কোশ্চেন করেছে। আমি যেটা বলতে চাইছি যে এই আলোচনা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান কালের সঙ্গে যদি এখন আর মধ্যকালীন সময়ের যদি আমরা তুলনামূলক একটা আলোচনা করি, তো বিশেষ করে আমি যেহেতু গ্রামকেন্দ্রিক বিষয়টা নিয়ে বলতে চাইছি, এটা ঠিক যে আলোচনার মাধ্যমে উঠে আসছে যে গ্রামে কিন্তু সম্রাটদের বা সুলতানদের সেই অর্থে কিন্তু চিকিৎসা দিকে খুব একটা নজর ছিল না। সম্রাট বা সুলতানরা যারা ব্যক্তিগতভাবে যারা একটু মানে প্রশাসনিক সঙ্গে যুক্ত থাকতো, তারাই চিকিৎসা যদি জানতো, সেই চিকিৎসাটা তারা গ্রামের লোককে হয়তো নিয়েছে তাদের কাছে গিয়ে। কিন্তু গ্রাম কিন্তু অবহেলিত ছিল, এটা যতদূর আমি রিয়েলাইজ করতে পারলাম। ঠিকই। এটা কিন্তু এটা এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কোনো কি আপডেট আছে আরো বিশাল বেশি আকারে? সেটা আমার একটু জানার ইচ্ছা থাকলো। গ্রাম এতই অবহেলিত ছিল যে সেটা সম্বন্ধে কোনো তথ্যই পাওয়া যায় না। মানে আমাদের ইতিহাসের উপাদান, আমরা তো যেটা আমরা পড়াই ছাত্রছাত্রীদেরকে, যে ইতিহাসের উপাদান তো আমাদেরকে লাগবে ইতিহাস লিখতে গেলে। কিন্তু গ্রামে কি ধরনের চিকিৎসা হতো,
গ্রামের মানুষ কিভাবে চিকিৎসা পেতেন সেই সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। হুম। তাহলে আমরা এ কথা নিঃসন্দেহে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে শাসক যুগ যেটাই পরিবর্তন হোক না কেন, গ্রাম কিন্তু অবহেলিতই। অবশ্যই অবশ্যই। তাহলে শাসকের যে একটা চরিত্র থাকে, সেই চরিত্রটা যুগ কেন্দ্রিক, যুগ যতই পরিবর্তন হয়ে আসুক না কেন, সেই চরিত্রের কিন্তু পরিবর্তন খুব একটা হয়েছে বলে আমি মনে করতে পারছি না। এটাকে ঠিক তুমি কি মনে করো? আমার হ্যাঁ, এই এটা 100 বার শাসকের চরিত্র সেই শাশ্বত কাল থেকে যেমন আছে এখনো আছে। আমরা মধ্যযুগে যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলছি বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা বলছি, হুম আমরা এখন হুম বর্তমানে গণতান্ত্রিক যুগে বাস করি। আমরা ভোট দিয়ে শাসক নির্বাচন করি, কিন্তু শাসক সুযোগ পেলেই তার স্বৈরতন্ত্র হুম কিভাবে প্রয়োগ করাতে হয়, সেটা শুধু হুম ভারতবর্ষে নয়, পৃথিবীর সমস্ত দেশেই, সব দেশেই এখন গণতন্ত্র চালু আছে। বেশিরভাগ দেশেই আছে, সব দেশে বলা ভুল, বেশিরভাগ দেশই আছে। কিন্তু সেখানে আমরা প্রত্যেক দেশেই দেখি মানে শাসক নিজের মানে নিজের মতো করে ম্যানিপুলেশন করা বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তো আমরা দেখি। হুম। যাই হোক, ধন্যবাদ দেবাশিস তোমাকে, যে এত সুন্দর আলোচনা আমরা শুনলাম। আমার মনে হয় প্রত্যেকেই সমৃদ্ধ হলো, তার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দেবকৃষ্ণ স্যার। রাহুল স্যার কিছু বক্তব্য? হ্যাঁ বলি। স্যার তো আমার পূজনীয়। মানে আমি স্যারের সেই 2008 থেকে ফার্স্ট থেকে থার্ড ইয়ার পর্যন্ত ক্লাস করেছি। স্যার আগেই বললেন। তো যাই হোক, আমি আজকে স্যারকে এসএম স্যারের সঙ্গে আসছিলাম, আমি বলছিলাম যে আজকের আলোচনাটা খুব আকর্ষণীয় হবে। তো যা হোক হয়েছে, সেটা রোশনি ম্যাম বা ডিকে স্যারের কথাতেই বোঝা গেল। এবং ছেলেরাও যে প্রশ্ন করলো তাদের ভালো লাগলো খুব, যে তারাও মনোযোগ দিয়ে শুনেছে এবং প্রশ্ন করার সাহসটা তারা পেয়েছে, ভালো লাগলো। তো আমি একটা স্যার বিষয় জানতে চাইছি। বিষয়টা হচ্ছে যে আলোচনাটা হলো যে সম্রাটের পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ সম্রাটের কাছাকাছি যারা ছিল তারাই, তাদের আলোচনাটাই বেশি উঠে এসেছে। কিন্তু এর বাইরেও তো কিছু ছিল, তাদের আলোচনাটা কিন্তু সেইভাবে আমরা পেলাম না। তো এই ব্যাপারটা যদি একটু কিছু বলছেন। না, আমি প্রথমেই যখন আলোচনা শুরু করি তখন আমি প্রথমেই বলেছিলাম যে আমার আলোচনাটা মূলত সম্রাট এবং তাদের যে অভিজাত বর্গ আর কি, তাদের কেন্দ্রিকই হবে। কারণ আমরা যে তথ্যসূত্রগুলো পাচ্ছি সেই তথ্যসূত্র কিন্তু এই অভিজাত শাসক সম্রাট সমাজের যারা উঁচু স্তরের বাসিন্দা তাদেরকে কেন্দ্র করেই পাচ্ছি। আমি দেবকৃষ্ণদার সঙ্গে যখন আলোচনা করছিলাম, দেবকৃষ্ণদাও একই কথা বললো যে গ্রাম বা অবহেলিত প্রান্তিক মানুষ বা দেশের যে জনসাধারণ তারা কি ধরনের চিকিৎসা পেতেন বা কি হতেন সেইটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সেটা প্রধান মানে এমনকি মধ্যযুগে তো পাচ্ছিই না। সবচেয়ে আমি এর টপিকের মধ্যে নয়, তবু আমি বলছি, এমনকি ব্রিটিশ যুগেও কিন্তু আমরা ভালোভাবে পাচ্ছি না। ব্রিটিশ যুগে আমরা অল্প পাচ্ছি যে এই এত সংখ্যক রোগী ভর্তি হলো, এত সংখ্যক রোগী মারা গেল ইত্যাদি ব্যাপার। কিন্তু গ্রামের মানুষের যে চাহিদা বা গ্রামের মানুষের যে ভালো লাগা মন্দ লাগা, যে চিকিৎসক সম্পর্কে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তাদের যে মনোভাব, তার পরিচয় তো আমি পাচ্ছি না। সেটা তো ব্রিটিশ যুগের ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। হ্যাঁ, এখন সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে। হ্যাঁ, মধ্যযুগে ব্রিটিশ যুগের যে চিকিৎসা পদ্ধতি, গ্রামের মানুষের কথা, সেইটা নিয়ে যেমন আমি নিজেই কাজ করেছি। সেখানে সাহিত্যে মানে কোনো সরকারি ডকুমেন্টস নেই, সেই সাহিত্যের মাধ্যমে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মানে দুঃখ, তাদের ভালো লাগা খারাপ লাগা, মানে সাহিত্য যেহেতু সমাজের দর্পণ, সেখান থেকে আমরা পাচ্ছি। কিন্তু মধ্যযুগে রচিত কোনো সাহিত্যের মধ্যেও কিন্তু সেটা পাচ্ছি না। ফলে আমাদের তথ্য না থাকার জন্য আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর একটা আমার বিষয় হচ্ছে যে আমরা দেখে দেখা যায় তো ওই সময় বিভিন্ন রোগ এসেছিল, গুটি বসন্ত থেকে শুরু করে আরো অনেক রোগ। তো সেই সময় এই ইউনানি চিকিৎসা ব্যবস্থাটা কতটা প্রভাব ফেলেছিল? কোন যুগে, ব্রিটিশ যুগে না মধ্যযুগে?
মানে ব্রিটিশ মানে ওই আমি বলতে চাইছি যে শরৎচন্দ্রের যে উপন্যাসগুলোতে আমরা পাই বিভিন্ন রোগ জ্বালার ঘটনাগুলো, সেই সমসাময়িক ঘটনাটা আমি জানতে চাইছি। সেটা তো ব্রিটিশ যুগের ঘটনা, মানে শরৎচন্দ্রের সাহিত্য বা বঙ্কিমচন্দ্র বা আমরা যাদেরকে সাহিত্যে বাংলা সাহিত্যিক হিসেবে পাই, তাদের যে রচনা কাল বা তাদের যে সময়কাল, তাদের লেখাপত্রে চিকিৎসা ব্যবস্থার যেটা কথা উঠে আসছে সেটা সবটাই ব্রিটিশ যুগের কথা। এবার সেই ব্রিটিশ যুগের কথা প্রসঙ্গে ইউনানি বা আয়ুর্বেদিক এই দুটো চিকিৎসা পদ্ধতিরই কথা উঠে আসছে, এবং যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে আয়ুর্বেদিক এবং ইউনানি এক দল আর অ্যালোপ্যাথিক আর এক দল, মানে ইউনানি আর আয়ুর্বেদিক বন্ধু আর তার বিপক্ষে হচ্ছে অ্যালোপ্যাথি। এই দুই দলের লড়াই, মানে সাধারণ গ্রামের মানুষ ইউনানি এবং আয়ুর্বেদিককে খুব মানে ভালো বলছে বিভিন্ন কারণে বলছে। তার কারণ হচ্ছে আয়ুর্বেদিক এবং ইউনানি যে চিকিৎসার যে খরচ সেটা খুবই কম, গ্রামের মানুষ তো খেতেই পেত না, তো খরচ যোগাবে কোথা থেকে? অল্প পয়সা খরচ করে হতো। আর যখন এলো অ্যালোপ্যাথিক চিকিৎসা এলো, তার চিকিৎসা খরচ অনেক। মানে আমরা সাহিত্যে পাচ্ছি এরকম লোক উল্লেখ করছে যে এই অ্যালোপ্যাথিক চিকিৎসা, তার আবার হাজার রকমের পরীক্ষা, এই পরীক্ষা করাও ওই পরীক্ষা করাও। আমরা তো বাপু এতদিন চিকিৎসা করে এলাম, তখন তো এত কিছু পরীক্ষা নিরীক্ষা অত কিছু হতো না। মানে প্রভিশন ছিল, ইউনানিতেও প্রভিশন ছিল, আয়ুর্বেদিকেও প্রভিশন ছিল, কিন্তু সেটা মানে এতটা ব্যয়বহুল ছিল না। বা চিকিৎসকের যে নাড়ি দেখে বললাম যে নাড়ি দেখে চিকিৎসা, মানে হাতের পালস দেখে যে চিকিৎসা, সেইটা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকরাও করেছিলেন, ইউনানি চিকিৎসকরাও করেছিলেন। নাড়ি দেখেই চিকিৎসা হতো, মানে হাতের নাড়ি টিপেই চিকিৎসা করতেন যে কি হয়েছে না হয়েছে। অত পরীক্ষা নিরীক্ষা প্রচলন ছিল না, কম ছিল। কিন্তু ব্রিটিশ যুগে সেই সংঘাতটা এলো, মানে ব্রিটিশ যুগের এই সাধারণ মানুষের কথা সাহিত্যে উঠে এসছে, কিন্তু মধ্যযুগে তো আমরা সেরকম কিছু পাচ্ছি না। থ্যাংক ইউ। আশা করি আর কোনো কোশ্চেন নেই। অনেকক্ষণ হয়েছে, 1.5 ঘন্টা ধরে আলোচনা চলছে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আচ্ছা, রেকর্ডিং হয়েছে কি আমি একটা জানতে চাইছি। সুমনদা রেকর্ডিং হয়েছে, আমাদের এক ছাত্র রেকর্ডিং করছে, তুমি রেকর্ডিংও পেয়ে যাবে। তো যাই হোক, আমি এবার অফিসিয়াল ভোট অফ থ্যাঙ্কস এ চলে যাচ্ছি। আশা করি আর কারো কোশ্চেন নেই তো? কারো কোনো কোশ্চেন নেই তো? আর আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। তো আমি সরাসরি আমাদের মাননীয় বিভাগীয় প্রধানকে অনুরোধ করব, আপনি অফিসিয়াল ভোট অফ থ্যাঙ্কসটা কাইন্ডলি দিয়ে দিন। নমস্কার। দেবাশিস বাবুর আজকের আলোচনায় যেমন উঠে এসেছে ইউনানি চিকিৎসার ক্ষেত্রে সুলতানি শাসক ও মুঘল শাসকদের পৃষ্ঠপোষকতা এবং ইউনানি চিকিৎসার বিকাশ এবং চিকিৎসকদের সামাজিক অবস্থা এবং শাসকদের চিকিৎসকের প্রতি মনোভাব, দেবাশিস বাবু এগুলির ব্যাখ্যা করতে গিয়ে যেমন প্রাচীন ভারতে আয়ুর্বেদ চিকিৎসার কথা বলেছেন, সাথে আরবীয় ইউনানি চিকিৎসার আগমন ভারতে কিভাবে ঘটলো তা তিনি ব্যাখ্যা করেছেন। সাথে তিনি সুলতানি ও মোগল সম্রাটদের চিকিৎসা ব্যবস্থায় তাদের কি ভূমিকা ছিল সে নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তার এই আলোচনা ছাত্রছাত্রীদের ইউনানি চিকিৎসা সম্পর্কে যেমন জানতে সাহায্য করেছে ও করছে, তেমনি তারা ইতিহাসে একটি নতুন বিষয় সম্পর্কে জেনেছে যা তাদের ভবিষ্যতে জ্ঞানান্বেষণে সাহায্য করবে বলে আশা রাখি। ডক্টর দেবাশিস সরকারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই বিষয়টি তুলে ধরেছেন। সাথে ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ যে তাকে আমরা সাথে পেয়েছি। আশা রাখি ভবিষ্যতেও তাকে আমরা এমন আলোচনায় আবারও আমন্ত্রণ জানাবো ও তিনি আমাদের আমন্ত্রণে এইভাবেই সাড়া দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আজকের আলোচনা মোটামুটি শেষ হলো। থ্যাংক ইউ দেবাশিস, তুমি তোমার অমূল্য সময় ব্যয় করে এখানে এসছো, অনেক বিজি সময় ধরে। আগামীকাল বক্তব্য রাখবেন আসানসোল গার্লস কলেজের অধ্যাপক ডক্টর মাল্যবান চট্টোপাধ্যায়। উনি পরিবেশের ইতিহাসের উপর বলবেন, প্রাচীন ভারতে পরিবেশ সচেতনতা কিভাবে ভারতীয় জ্ঞান পরম্পরাকে প্রভাবিত করেছে এই বিষয়ে। তো আগামীকালও ঠিক সন্ধ্যা 7টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। এই বলে সকলকে শুভরাত্রি জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমিও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, তারা আমাকে ডেকেছে, আমার বক্তব্য শুনেছে। আমি সকলকেই, সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ।